তো আহ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসসিএস আয়োজিত প্রথম অনলাইন সেমিনারে। আমরা অবশ্য সেমিনার ইতিমধ্যে সীমিত পরিসরে বেশ কিছু করেছি, কিন্তু এরকম পাবলিক নোটিফিকেশন দিয়ে সেমিনার আমরা করি নাই। আর আজকের বিষয়টা তো আপনারা জানেন যে ইসলামপন্থীদের মধ্যে অসহিষ্ণুতা ও উগ্রবাদিতার বিস্তার, কারণ ও প্রতিকার। এই বিষয়ে আজকে আমাদের মধ্যে দুজন আলোচক, প্যানেল আলোচক ওনারা আলোচনা করবেন, এরপরে প্রশ্নোত্তর শুরু হবে। তো আমি মোহাম্মদ মোজাম্মেল হক, সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র সিএসসিএস এর পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা জানি ইনটলারেন্স বা অসহিষ্ণুতা এবং বাড়াবাড়ি করা, উগ্রবাদিতা যেটা আমরা বলতে পারি অন্যভাবে, সেটির দুইটা ধরন হতে পারে। একটা ধরন হলো যে ইসলামের ভিতর থেকে ইসলামপন্থী যারা বা যারা ইসলামকে প্র্যাকটিস করে তাদের মধ্যে উগ্রবাদিতাটা কিরকম এবং কিভাবে হয়েছে এবং এর জন্য সমাধান হিসেবে কি করা যেতে পারে, সেটা এক ধরনের আলোচনা। আর এক ধরনের আলোচনা হলো যে মানে ওয়ার অ্যান্ড টেরর বলতে বর্তমানে যেটা বোঝাচ্ছে যে পলিটিক্যাল এক্সট্রিমিজম মুসলমানরা যেটা ফেস করছে, তো সেটা নিয়ে আলোচনা। তো আমাদের আজকের আলোচনার দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমি যদি আমার ভাষায় বলি ইন্টারনাল এক্সট্রিমিজম। সো ওয়ার এন্ড টেরর বা পাশ্চাত্য জগতের সাথে মুসলমানদের যে বিশেষ করে উপনিবেশায়নের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা, এই ধরনের বিষয়গুলো আজকের আলোচনাতে আমরা ফোকাস করব না। সেজন্য আমরা যদি সুযোগ পাই তা আমরা একটা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো শুরুতে আমরা যেটা দিয়েছি যে ইসলামপন্থীদের মধ্যে অসহিষ্ণুতা এবং উগ্রবাদিতা আছে, এটা ধরে নিয়েই হচ্ছে আলোচনাটা। তো কিভাবে আমি ধরে নিলাম যে ইসলামপন্থী বলতে কারা বোঝাচ্ছে? আসলে এখন আমরা ইসলামপন্থী না বলে স্পেসিফিকলি মুসলমান বলতে পারতাম, সেটা আমাদের জন্য বেটার হতো। ইসলামপন্থী বলার কারণে জিনিসটাকে একটা পিন ডাউন করার চেষ্টা করেছে যারা মুসলমানদের, কিন্তু আনফরচুনেটলি এমন হয়েছে যে মুসলমান কিন্তু ইসলামকে অনুসরণ করে না, যেটা হয়তো একসময় অকল্পনীয় ছিল, বর্তমানে সেটি হচ্ছে বাস্তবতা। তো সেই হিসাবে আমরা যদি মুসলমান বলি তাহলে এর মধ্যে নামধারী মুসলমান থেকে শুরু করে ইসলামকে ইনফ্যাক্ট ডিজোন করে এমন ধরনের লোকজনও চলে আসে। সেজন্য আমরা ইসলামকে যারা অন করে এবং কোনো না কোনো ভাবে চর্চা করে যথাসম্ভব তাদেরকে বোঝানোর জন্য ইসলামপন্থী শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই ইসলামপন্থীদের মধ্যে অসহিষ্ণুতা এবং উগ্রবাদিতা আছে, এটা আমি কিভাবে নিশ্চিত হলাম এবং এটা আলোচনার জন্য আমরা নির্ধারণ করলাম। সেটার প্রেক্ষাপট হচ্ছে ইসলামের মধ্যেই আছে, সেটা কোরআনের মধ্যে এই ধরনের প্রচুর আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মধ্যমন্ত্রী হওয়ার জন্য, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সূরা বাকারার 143 নম্বর আয়াত। এরকম অনেকগুলো আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা মধ্যমন্ত্র অবলম্বন করো, এবং অনেকগুলো আয়াতে বলা হয়েছে তোমরা কাসাদ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং আমাদের মুসলমানদেরকে বলেছে মুক্তাসিদ হওয়ার জন্য বা মধ্যপন্থী হওয়ার জন্য। তাহলে এই আয়াতগুলাই আমাদেরকে ইমপ্লাই করে যে চরমপন্থার একটা প্রবণতা সবসময় ছিল, আছে এবং থাকতে পারে বা থাকবে। সেটা দিকে না যাওয়ার জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। হাদিসের মধ্যে আমরা প্রচুর হাদিস পাই যেখানে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে উগ্রবাদী না হতে, অসহিষ্ণু না হতে, বরং মধ্যপন্থা অবলম্বন করতে। বুখারী শরীফের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই দিন সহজ এবং দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয়, কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এরকম প্রচুর হাদিস আছে যেগুলোতে আমরা দেখতে পাই যে তিনি নিজেই মধ্যপন্থা অবলম্বন করেছেন, মডারেশন বা মিডল পাথ যেভাবে আমরা বলি না কেন, এবং এক্সট্রিম ইনটলারেন্স, এই ইয়াগুলাকে তিনি মানে এগুলাকে তিনি অস্বীকার করেছেন। তো ইসলামের ভিতর থেকেই আমরা দেখতে পাই যে মানে ইসলামের যে বেসিক টেক্সট সেখানের মধ্যে কিন্তু এই অসহিষ্ণুতা এবং উগ্রবাদিতার বিরুদ্ধে বলা হয়েছে। আর আমরা আরেকটা উগ্রবাদিতার ইসলামের ভিতরকার দিক থেকে ফ্রম উইদিন আমরা খারেজিদেরকে দেখতে পাই, আল খাওয়ারিজ যারা যারা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যে তিনি আশরায়ে মুবাশশারা এবং একজন রাশেদ খলিফা এবং উনার যত মর্যাদা সব সত্ত্বেও তাদের দৃষ্টিতে তিনি ছিলেন পথভ্রষ্ট, এই জন্য তারা উনাকে ইভেন হত্যা করেছে। তাদের কথা ছিল যে তিনি
আপোষ করেছেন, এবং কোরআন শরীফে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে কোনো আপোষ হবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অথচ তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফিনের যুদ্ধে এক প্রকারে মানে এক ধরনের আপোষ করে তিনি চলে আসেন। এটার মোকাবেলায় তারা যুদ্ধ শুরু করে, এবং সেই যুদ্ধ অনেক এটা অনাকাঙ্ক্ষিত ছিল সেটা আমরা জানতে পারি। সমকালীন বাংলাদেশে যে আমরা ইনটলারেন্স দেখি ব্যাপকভাবে তরুণদের মধ্যে, এবং যেটার প্রভাব ইসলামপন্থীদের মধ্যে আসছে। ইসলামপন্থীদের মধ্যে অসহিষ্ণুতা মানে এই নয় যে উগ্রবাদিতা এবং অসহিষ্ণুতা শুধুমাত্র ইসলামপন্থীদের আছে। কথাটা আমি বোঝাতে চেয়েছি এই সেন্সে যে আমাদের বাংলাদেশের সমাজে অসহিষ্ণুতা এবং যে উগ্রবাদিতার একটা প্রবল একটা উপস্থিতি দেখা যাচ্ছে, এটা ইসলামপন্থীদের মধ্যে সংক্রমিত হয়েছে, এবং সেটা থেকে ইসলাম বাঁচার জন্য ইসলামপন্থীরা কি করতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা। তো বাংলাদেশে এই ইনটলারেন্স সৃষ্টি হয়েছে মূলত শাহবাগের এফেক্টে। শাহবাগের মোকাবেলায় এখানে শাপলা চত্বর বা খেলাফতের হেফাজতে ইসলামের যে আন্দোলন, তো এই নাস্তিক বামপন্থীদের এরকম চরম উগ্র এবং অসহিষ্ণু আচরণ থেকে সেটাকে মোকাবেলা করতে গিয়ে ইসলামপন্থীদের মধ্যে যে এটা চলে আসছে, এটা বাস্তবতা একদিকে, কিন্তু আমরা যদি মোরাল সেন্সে দেখি এটা আসলে অনাকাঙ্ক্ষিত। তো আমরা যে টলারেন্সের কথা বলছি, অসহিষ্ণুতাবাদী সহিষ্ণু হওয়া, সেই সহিষ্ণুতা কিন্তু চুপ মেরে যাওয়া, সহ্য করা এবং কোনো প্রতিবাদ না করা, যেটাকে আমরা যে গ্রিক দর্শনের মধ্যে যে সেনেকা যেটা করতেন স্টয়িক ফিলসফিতে, যেটাকে বা ইংরেজিতে কোয়াইটিজম বলে, আসলে সেটা নয়। তো উগ্রবাদিতা থেকে বাঁচার জন্য, অসহিষ্ণুতা বাঁচার জন্য আমরা কি করতে পারি? কিছুই না, আমাদের সহজ সরল যে মূল্যবোধ গুলো আছে, নীতির বিষয় আছে, সেই বিষয়গুলোকে আমরা আসলে অনুসরণ করতে পারি। আর দ্বিতীয় যে কাজটা করতে পারি, একটা প্রবণতা দেখা যায় যে প্রতিপক্ষকে রিফিউট করা, এবং প্রতিপক্ষকে রিফিউট করতে গিয়ে আমরা অনেক সময় মনে করি যে প্রতিপক্ষকে রিফিউট করলে আমার পজিশনটা প্রমাণিত হলো, কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে না, আপনি পজিটিভ আর্গুমেন্ট দিয়ে আপনার পজিশনটা প্রমাণ করার চেষ্টা করেন। আপনার অপোনেন্টকে আপনি আপনার মতো করে খণ্ডন করার মাধ্যমে আপনার পজিশনটা কিন্তু প্রমাণ হয় না। এবং আমার তৃতীয় পরামর্শ হচ্ছে যে আমরা সবাই একটা কালচারের মধ্যে বসবাস করি, হ্যাঁ। তো এই সোশ্যাল কালচার যেটাকে আমি ফলো করছি, এই সোশ্যাল কালচারকে সবসময় চ্যালেঞ্জ করতে হবে। কাফিররা বলতো আমাদের বাপ দাদারা তো এভাবে করেছে, তাহলে আপনারা কেন ভিন্ন কথা বলছেন? সুতরাং আমাদের একটা কালচারের মধ্যে যা কিছু অ্যাপ্রুভ করা হয় এবং যা কিছু ডিসঅ্যাপ্রুভ করা হয়, সেটাকে আমাদেরকে মানে স্ক্রুটিনি করতে হবে, সেটাকে যাচাই করতে হবে, সেটাকে সবসময় একটা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখতে হবে আমাদের বিবেক, বুদ্ধি, যুক্তি, আমাদের নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে। এবং ইসলামপন্থী হিসেবে আমাদের কাছে তো কোরআন, হাদিস, সিরাত এবং ইসলাম আছে, ইসলামী মূল্যবোধ আছে, সেটার আলোকে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। তো যাই হোক, এই বিষয়ের মধ্যে এই বিষয়ে আমি কয়েকটা বই আপনাদেরকে সাজেস্ট করব। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন যে ইসলামী পুনর্জাগরণ, সমস্যা ও সম্ভাবনা। এটা কি পড়া যাচ্ছে নাকি মিরর ইমেজ দেখাচ্ছে? না, পড়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ইউসুফ আল কারজাবির এই বইটার এই যে ইসলামিক অ্যাওয়েকেনিং বিটুইন রিজেকশন এন্ড এক্সট্রিমিজম, সেটা একটা অনুবাদ যিনি করেছেন সালাউন নাখুনজি, উনি ক্যান্সারে মারা গিয়েছেন। এটা সংক্ষিপ্ত অনুবাদ। আর এটার একটা ভালো অনুবাদ আছে, এই যে বইটা, এই বইটা হচ্ছে উপেক্ষা ও উদ্গ্রতার বেড়াজাল ইসলামী জাগরণ, ইউসুফ আল কারজাবি। এটা ডক্টর মাহফুজুর রহমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, তিনি অ্যারাবিক প্রফেসর, অনুবাদ করেছেন। এই অনুবাদের কোয়ালিটি এটা ফার মোর বেটার ওটার তুলনায়। আর এটা হচ্ছে যে ইংরেজি মূল বই, আর আরবিটা তো আমার কাছে নাই। এটা একটা খুব চমৎকার বই। আর এই বিষয়ে আমাদের এখানকার সবচেয়ে ভালো বই যেটা, সেটা হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। এই একটা বই পড়লেই আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। আমি বলবো যে এই দুইটা বই হচ্ছে এই বিষয়ে জানার জন্য আমাদের কাছে একবারে মাস্ট রিড আর কি। এই দুইটা বই যদি পড়েন তাহলে আপনারা এই বিষয়ে সবগুলো বিষয় একসাথে পেয়ে যাবেন। No more for the briefing. Now I welcome our distinguished discussant, Nazmul Hasan. Nazmul Hasan is a research fellow in history department from Goldsmith University from London. নাজমুল হাসান, আপনি কি তো শুনতে পাচ্ছেন, তাই না?
শুনছি। জি জি জি, প্লিজ আপনি যদি আপনার আলোচনাটা শুরু করেন। শুক্রিয়া সিএসএস পরিবারকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আমি যারা দেখছেন আলোচনা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে এখন যারা আছেন বা পরবর্তী যারা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আলোচনার টপিক একটু ব্যাপক, বাট যেহেতু আপনার একটা ভালো ইন্ট্রোডাকশন অলরেডি দিয়েছেন আর কি, সেই কারণে আরো সহজ বলে আশা করছি। তো আমি যেভাবে বিষয়টাকে আলাপ করতে চাই, আচ্ছা শুরুতে একটা জিনিস, আমি গোল্ডস্মিথ ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো না, আমি মাস্টার্স করছি হিস্ট্রি ডিপার্টমেন্টে। রিসার্চ ফেলো ইউজুয়ালি তো পিএইচডি স্টুডেন্টদেরকে বোঝায়, তো এইটা একটু কারেক্ট করে নেওয়া জরুরি মনে করছি। আমি শুরু করছি সংজ্ঞার বিষয়। এক হচ্ছে উগ্রতা, সেলফ বিষয়, একজন ব্যক্তির বিষয়, আর উগ্রবাদিতা যদি হয় তখন তো এখানে পলিটিক্যাল আইডিওলজিক্যাল বিষয় অ্যাড হয়ে যায় আর কি। তো যখনই বাদ যোগ হয় আমরা সবাই জানি এটা একটা মতাদর্শ টার্ন করে, তো এই কারণে সংজ্ঞা সংকট আছে, এই বিষয়টা অ্যাকনলেজ করার দরকার প্রথমে। আমাদের আলোচনা বা আমার আলোচনাতে আমি চেষ্টা করব ব্যক্তিকে অ্যাড্রেস না করে আইডিয়াস কে নিয়ে কথা বলতে আর কি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে হয়তো আমার জানা বা আপনাদের জানা বিভিন্ন সংগঠন রেফারেন্স হয়তো আসবে। এর মানে না ওই দলগুলো অ্যাজ এ ইজম আকারে মানে উগ্রবাদ প্রচার করে, কিন্তু চিন্তাগুলো যে কখন অজান্তেই উগ্রতার মানে সৃষ্টি করে কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে, বিভিন্ন ইয়াদের মধ্যে, যে আইডিয়াস সামটাইমস মানে মানুষকে ইনটলারেন্ট করে। এটা হচ্ছে আমার মানে বক্তব্যের শুরুর কথা আর কি। আর একটা বিষয় আমি ব্যাকগ্রাউন্ডে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে কোনো উগ্রবাদ যখন বিস্তার করে এর ইনহেরেন্ট যে বিষয়টা আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে এখানে রাষ্ট্রের কোয়েশ্চেন। আমি যেটা আমার পড়াশোনায় বা আমার বোঝাপড়ায় এই যে রাষ্ট্রের যেই মারাত্মকভাবে মানে ভায়োলেন্স করার যে ক্ষমতা রাষ্ট্রের, এই যে মডার্ন সেন্সে আমরা মডার্ন নেশন স্টেটের রাষ্ট্রের যে অ্যাবসলিউট পাওয়ার, এটা কেউ দেয় নাই, রাষ্ট্র ক্রমান্বয়ে ডেভেলপ করে ফেলছে। রাষ্ট্রের এই ভায়োলেন্স করার ক্ষমতার সাথেও উগ্রবাদ বা উগ্রতার সম্পর্ক আছে। যে কেউ সামাজিকভাবে আমাকে কেউ একটা ঘুষি মারলে আমি যদি ধৈর্যশীল ধৈর্য ধরলাম, কিন্তু একটা পর্যায়ে যখন একাধিকবার যখন আঘাত করতে হবে, তাহলে হিউম্যান নেচার ফিতরত অনুসারে আমি ঘুরে দাঁড়াবো। এই ঘুরে দাঁড়ানো, বিট এন এজেন্সির এগেইনস্টে, বিট সোশ্যাল স্ট্যাটাসের কেউ, আমার চেয়ে বড় কেউ, এই ঘুরে দাঁড়ানো প্রতিবাদ করার এই প্রবণতা, এটাকে আমি উগ্রবাদ বলবো না। এটাকে উগ্রতা না, এটা মানুষের স্বভাব, রেসিস্টেন্স। তো রাষ্ট্র যেহেতু ভায়োলেন্স করার ক্ষমতা রাখে, রাষ্ট্রের বিভিন্ন অন্যায় আচরণ, অন্যায় বা ভায়োলেন্ট বা নিপীড়নের বিরুদ্ধে যুগে যুগে মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে এটাকে আমরা উগ্রবাদের সাথে সংযুক্ত করতে চাই না। আরেকটা বিষয় আমি আরেকটু আলাদা করে নেই, সেটা হচ্ছে যে কোনো আইডিওলজির কোয়েশ্চেন এখানে আছে, বিপ্লব এবং ভায়োলেন্স এখানে একটু বোঝাপড়ার বিষয় আছে। এক সময় 1960s বা তারও আগে যে বামপন্থার বাংলাদেশে যেই খুবই জয় জয়গার অবস্থা, সেক্ষেত্রে আপনি দেখেন 1940s বামপন্থীদের একটা অন্যতম থিসিস ছিল, সে যে রণদ্বীপের থিসিসে বলা হচ্ছে যে উৎখাত করতে হবে এক্সিস্টিং সোসাইটিতে। এখানে যেহেতু ফিউডাল সোসাইটি ছিল, ওই ফিউডাল সোসাইটির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে তারা একটা থিসিস ডেভেলপ করে এবং পার্টিতে সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হয়। এই থিসিস গ্রহণ করার পরবর্তীতে দেখা গেল পরপরই যেহেতু পাকিস্তান আন্দোলন একটা পরিণতিতে চলে গেল, ভারত এবং পাকিস্তান দুইটা দেশ হয়ে গেল, তখন দেখা গেল সীমানার দুই প্রান্তেই স্টেটের সাথে সরাসরি যুদ্ধে চলে গেল কমিউনিস্ট পার্টি। ফলে দুই জায়গাতেই স্টেট এদেরকে নিপীড়ন করলো। কিন্তু
এই যে নিপীড়ন করার জন্য যে ন্যারেটিভ, যে মতাদর্শ, আমরা বা স্কলাররা এটাকে কিন্তু বিপ্লবী বা রেভলিউশনারি পলিটিক ফিলসফি বলতেছে, রেভলিউশনারি আইডিওলজি বলতেছে, এটাকে কিন্তু উগ্রবাদ বলছি না। কিন্তু দেখেন, রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে দল যখন আন্ডারগ্রাউন্ডে চলে গেল, পর্যায়ক্রমে হোল পাকিস্তান পিরিয়ডে কম বেশি কমিউনিস্ট পার্টির উপর নিপীড়ন করা হয়, আন্ডারগ্রাউন্ডে ছিল, বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু এটা চলে। এই মানে ইয়ার ধারাবাহিকতায় দেখা গেল যে পরবর্তীতে কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্প্লিন্টার গ্রুপে, বিভিন্ন গ্রুপিং এ বিভক্ত হয়ে গিয়ে তারা সন্ত্রাসবাদের দিকে চলে গেল। নিজেরা গ্রুপিং করো, ছোট ছোট গ্রুপ হয়ে গিয়ে নিজেদের মতাদর্শ আরো ভেঙে দেখা গেল যে তারা এক ধরনের ভায়োলেন্সে চলে গেল। ইন্ডিভিজুয়াল গ্রুপ, স্প্লিন্টার গ্রুপ যখন এটা করে, এটা আর বিপ্লবী মতাদর্শে থাকে না, যদিও শুরুটা ছিল বিপ্লবী মতাদর্শ দিয়ে। তাহলে এই যে বিপ্লবী আদর্শ মতাদর্শ জায়গা আর ব্যক্তিগত সন্ত্রাসকে এখানে আলাদা করার বিষয় আছে। এই বিষয়টা আমাদেরকে ইয়াতে রাখতে হবে, আলোচনায় রাখতে হবে। তৃতীয় আরেকটা বিষয় আমরা দেখছি, উগ্রবাদিতা কেবল শুধু ইসলামপন্থী না। এখন যেহেতু আজকে আলোচনা ইসলামপন্থার ভিতরে, উগ্রবাদী তো জাতীয়তাবাদের মধ্যেও আছে। বাংলাদেশের জাতীয়তাবাদের উগ্রবাদিতার একটা হাইয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে শাহবাগ আন্দোলন, যেখানে আমরা দেখলাম। এর মানে আমি এটা মনে করি না শাহবাগ আন্দোলন সবাই এখানে উগ্রবাদী, এটাও মনে করি না সবাই এখানে উগ্র জাতীয়তাবাদী, বাট ওখানে একটা জেনারেল যে চিত্র আমরা দেখি সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের নামে ওখানে যে মানুষের জড়ো হওয়া এবং যে সমস্ত স্লোগান, যে সমস্ত বিহেভিয়ার ওখানকার কিছু আয়োজকদের, তাহলে এইটাকেও তো আমরা উগ্রতা, উগ্রবাদ এবং এটার পিছনের মতাদর্শকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট। আমি এই বিষয়গুলোকে অ্যাকনলেজ করে আমি আলোচনাটা যেতে চাই, তাহলে আমাদের আলোচনাটা মনে হয় মানে একটা সামগ্রিকতা পাবে বলে আমার মনে হয়। এবার আমি একটু কেন উগ্রতার বিস্তার হলো এই বিষয়ে আলাপে আমি একটু ইতিহাসের দিকে যাব সংক্ষেপে, কারণ ইতিহাসটা আমাদের এখানে প্রাসঙ্গিক। বিশেষ করে উপনিবেশিক টাইমটা কিভাবে এই ইসলামপন্থী গ্রুপগুলোর আবির্ভাব এর সাথে সম্পৃক্ত। এর অন্যতম একটা রেফারেন্স পয়েন্ট সেটা হচ্ছে আপনার 1835 সালের দিকে যখন ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার শুরু হলো, তার পরবর্তীতে এর ধারাবাহিকতা 1857 সালের বড় যে বিপ্লব এবং এটা যখন ফলাফল খুব ব্যাডলি যখন এটা শেষ হলো, দেখা যাচ্ছে যে এই পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ইসলামপন্থী গ্রুপগুলোর আবির্ভাব। এখন এই ইসলামপন্থী গ্রুপগুলোর আবির্ভাবের অন্যতম একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে মুসলিম লিগ্যাল সিস্টেমের ফল। মুসলিম লিগ্যাল সিস্টেমে যখন বিচার প্রক্রিয়া হতো, দেখা যাচ্ছে যে একজন কাজী যে কোনো একটা বিষয়ে মানে দিচ্ছেন, ফয়সালা করছেন, কাজী মানে জাজ। কিন্তু এখন আমরা দেখছি ফতোয়া দিচ্ছেন যে কেউ, কিন্তু প্রি কলোনিয়াল পিরিয়ডে একজন ফতোয়াবিদ বা মুফতির ফতোয়া ওয়াজ অ্যান এক্সপ্রেশন, তার ওপিনিয়ন আকারে ছিল। এটার কোনো লিগ্যাল মানে কি বলবো, এটার কোনো ওই প্রভাব ছিল না, এটার আমলযোগ্য কিনা এই কোয়েশ্চনটা তার এখতিয়ারের মধ্যে ছিল না। এই এখতিয়ারটা ছিল কাজী। কাজী যেটা সিদ্ধান্ত দিবেন ওইটাই মান্য হবেন, মানলে পক্ষে বিপক্ষে মানে শাস্তি হবে, না মানলে স্টেট এখানে ইন্টারভেনশন করবে। কিন্তু উপনিবেশ সময়ে এসে এই যে ইন্ডিভিজুয়াল মুফতিদের আবির্ভাব হলো, এটা একটা নেসেসারি রিয়াকশন টু দ্য কলোনিয়াল মানে ব্রেকডাউন বা ডিজেনারেশন অফ লিগ্যাল সিস্টেম। ফলে দেখা গেল যে এক পর্যায়ে আলেম ওলামাদের ইন্ডিভিজুয়াল বড় বড় আলেম ওলামাদেরকে কেন্দ্র করে এক একটা মনে হয় যেন আলাদা একটা রাজ্য তৈরি হচ্ছে, এক একজন আলেমের খানকা হয়ে যাচ্ছে এক একটা রাজ্যের মতো। ফলে হোল মুসলিম থ্রু আউট হান্ড্রেডস অফ ইয়ার্স যে সমস্ত লিগ্যাল প্র্যাকটিস গুলো, এগুলো এখন ইন্ডিভিজুয়াল আলেমের ফতোয়া ভিতরে চলে আসতেছে। এই ডিজেনারেশনটার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন স্প্লিন্টার গ্রুপ এবং একে অপরের বিরুদ্ধে ফতোয়া, কাউন্টার ফতোয়া, একে অপরের গালাগালি, এইটা এজ এ স্টার্টিং পয়েন্ট অফ আপনার অসহিষ্ণুতা যদি বলি আর কি। এইটা হচ্ছে সেন্ট্রালিটি যখন লস করে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিসফাংশনাল হয়ে যায় একটা জনগোষ্ঠীর, সেখানে ইন্ডিভিজুয়াল তখন আবির্ভাব হয়, গ্রুপের আবির্ভাব হয়। এই রিঅ্যাকশনারি জায়গা থেকে এই গ্রুপগুলোর অন্তত কয়েকটা গ্রুপ ওখান থেকে তৈরি হয়
একটা হচ্ছে দেওবন্দীদের একটা গ্রুপ তো অবশ্যই আছে, যেটা শিক্ষার দিকে গেছে। শিক্ষার আগে দেওবন্দীদের বড় বড় উদ্যোক্তা যারা, তারা প্রত্যেকেই জিহাদি মুভমেন্টের সাথে ছিলেন। তারপরে বেরলভীদের একটা গ্রুপ আবির্ভাব হলো উপনিবেশ পিরিয়ডের শেষের দিকে। জামাত ইসলামী আবির্ভাব হলো, ওখানে আহলে হাদিস মুভমেন্টের আবির্ভাব হলো, এবং কাদিয়ানীদের গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপ দেখবেন যে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র এমন মানে আইডিয়াস গুলো জেনারেট করে এবং ডিসকোর্স তৈরি করে অ্যাজ ইফ দে আর রিপ্লেসিং দ্য ওল্ড রাজ্য, ওল্ড শাসন ব্যবস্থা, ওল্ড ইয়েটাকে তারা রিপ্রেজেন্ট করে। এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তী যখন 47-এ দেশ হয়ে গেল বা আলাদা রাষ্ট্র পেয়ে গেল, এই গ্রুপগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যায়নি। এটা ধারাবাহিকতা, এটা একটা নতুন শেপের দিকে চলে যাচ্ছে। এই দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপটা কিভাবে স্টেটের বিরুদ্ধে একটা স্টেট গঠন করার প্রক্রিয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কারণ 47 সালের পরে 1949 সালে পাকিস্তানে আপনার আদর্শ প্রস্তাব গৃহীত হয়। প্রত্যেক বলা যায় সব ধরনের ইসলামপন্থী গ্রুপের অংশগ্রহণে যে আদর্শ প্রস্তাব গৃহীত হয়, সেখানে বলা হচ্ছে পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র। এখন এই ইসলামী রাষ্ট্র মানে হচ্ছে দারুল ইসলাম, যেটা ট্রেডিশনাল ফিকের পরিভাষা। ট্রেডিশনালি আপনার 1800 শতকে ভারতকে দারুল হার্ব ঘোষণা করা হয়। এখন এই দীর্ঘ জার্নির পরে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে পাকিস্তান মুভমেন্ট হওয়ার পরে ফরাইজি মুভমেন্ট, যেটা আমাদের অঞ্চলে ছিল, তারা পাকিস্তানকে দারুল ইসলাম ঘোষণা করে তাদের পুরাতন ফতোয়া থেকে ফিরে এসে আবার এটাকে বললো যে দারুল ইসলাম। সো দে বেসিক্যালি অ্যাকনলেজ পাকিস্তান এজ দারুল ইসলাম। 49 সালে এসে সকল ইসলামপন্থী গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় যখন অবজেক্টিভ রেজলিউশন পাস হয়ে গেল, তখন এটা যদি দারুল ইসলামী হয়, তাহলে ইসলামপন্থী গ্রুপের আলাদা ফাংশনালিটির ফিকি বৈধতাটা কি, এটা একটা জরুরি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যখন অ্যাড্রেস আমরা করি, তখন আমাদের কাছে প্রশ্ন থাকলে তাহলে কি এটা কি মানে রাষ্ট্রের দারুল ইসলামের ভিতরে আরেকটা রাষ্ট্র তৈরি করতেছি কিনা? কারণ আমার মতে ইয়েস, ইসলামপন্থী গ্রুপদের যে ন্যারেটিভ, তারা নিজেদেরকে বলছে ওকে রাষ্ট্রটা যেহেতু প্রপার রাষ্ট্র না, এই যে কোয়ালিফাইং কমেন্ট গুলো এটার সাথে যোগ হচ্ছে, ইসলাম রাষ্ট্রের আগে ইসলামী রাষ্ট্র, এবং এটা প্রপার রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র, এটা এই রাষ্ট্রের আগে যখন এই কোয়ালিফিকেশন গুলো অ্যাড করা হচ্ছে, ইসলামের বিভিন্ন ন্যারেটিভ ইউজ করে, বিভিন্ন পরিভাষা ইউজ করে, ফলে দেখা যাচ্ছে যে এই দারুল ইসলামকে আর ইসলাম বলা হচ্ছে না। তখন আরো উন্নত বা আরো ডিফাইন্ড, আরো রিফাইন্ড ক্যাটাগরির ইসলামী রাষ্ট্র করার জন্য কিন্তু ওনাদের আন্দোলন কন্টিনিউ করে। ফোর্সে জামাত ইসলামীর যে আন্দোলন, আপনি যদি 49 সালে অবজেক্টিভ রেজলিউশন অনুসারে জামাত ইসলামী কিন্তু অ্যাকসেপ্টেড করে নেয়, করে নিয়ে নির্বাচনও জয়েন করে। ওই অবজেক্টিভ রেজলিউশনের অন্তর্ভুক্ত প্রথম নির্বাচন হয় পাঞ্জাবে 1951 সালে। এখন ইসলামী রাষ্ট্র ধরে নিয়েই আমি আরেকটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন শুরু করি। এই বিষয়টা কিন্তু একটা বোঝার আছে। এই বিষয়টা যদি শুধু তত্ত্বে থাকতো, সেটা থাকেনি। এটাকে পলিটিক্সের লেভেলে নিয়ে আসা হয়, যার কারণে যারাই এই আইডিয়ার বিরোধিতা করছে তাকে কিন্তু ইসলামী রাষ্ট্রের বিরোধী বলা হচ্ছে, এবং যারা এই রাষ্ট্রকে মানছে না, আইডিয়ার বিরোধিতা করছে, তাদেরকে ইসলামের বিরোধী, সেকুলার, লিবারেল, ওয়েস্টার্ন, এই মানে আদারিং করা কিন্তু এখান থেকে শুরু হয়। কিন্তু তারপর সেকুলাররা তো বা লিবারাল যাদেরকে বলা হচ্ছে, আপনি যখন তাদেরকে আদারিং করেন, what they gonna do, they will also othering other. This is what happened. এটা basically the continuation of divide and rule policy, যেটা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন করতো। এখন স্বাধীন রাষ্ট্রে মুসলমানরাই মুসলমানদের সাথে করা শুরু করে, আর স্বাধীন রাষ্ট্রই এই দ্বন্দ্বটাকে, এই ডিভিশনকে কাজে লাগায় কিন্তু ওই কলোনিয়াল অ্যাডমিনকে ঠিক রেখে, কলোনিয়াল পলিসিকে ঠিক রেখে একটা কলোনিয়াল লেগাসি অনুসারে একটা রাষ্ট্র ফাংশন শুরু করে। এখন ইসলামপন্থী বলেন, সেকুলার বলেন, ন্যাশনালিস্ট, কারোরই কিন্তু রাষ্ট্রীয় ইনস্টিটিউশন আর ডেভেলপ করেনি। ফলে যেই রাষ্ট্র কলোনিয়াল ইয়ার আওতায় মানুষকে নিপীড়ন করত, সিমিলার রাষ্ট্রীয় মেকানিজম এখন মতাদর্শের নামে মানুষকে নিপীড়ন করে। রাষ্ট্র এখন নিপীড়ন করছে সর্বপ্রথম কমিউনিস্টদেরকে, রাষ্ট্র তারপরে নিপীড়ন করলো জাতীয়তাবাদীদেরকে, বাংলাদেশ হওয়ার পরে রাষ্ট্র আবার নিপীড়ন করে ইসলামপন্থীদেরকে। সব বাই ডিফল্ট তারা ধর্মে মুসলমান হওয়া সত্ত্বেও শুধু ভিন্ন মত, ভিন্ন দলের কারণে রাষ্ট্র নিপীড়নের শিকার। এই কন্টেক্সচুয়াল জায়গায় দাঁড়ায়া
আমাদের ন্যারেটিভ যখন ফলো করে এবং বিভিন্ন ন্যারেটিভকে জাস্টিফিকেশন করতে হয়, এগুলো এই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে দাঁড়ায়। আমি এখান থেকে আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে আমাদের অঞ্চলের, আমি আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ দিয়ে অন্য জায়গাতে যাচ্ছি। এগুলো থেকে উগ্রপন্থার আপনি ক্লু পাই আর কি, আমরা উগ্রতা চিন্তার বীজগুলো ওখানে থাকে। সেটা হচ্ছে ইজিপ্টে জামাল আবদেল নাসের ইখওয়ানকে 1954 এর পরে বড় ধরনের রিপ্রেস করে, বাট অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে জামাল আবদেল নাসের ইখওয়ানের আন্ডারগ্রাউন্ড সংগঠনের কর্মী ছিল দীর্ঘ 1 যুগ যাবত। হ্যাঁ, রিসেন্ট একটা স্টাডিতে দেখাচ্ছে জামাল আবদুল নাসের এবং ইনক্লুডিং আনোয়ার সাদাত, মানে ফ্রি অফিসার আর্মির যে প্রধান ছিল জামাল আবদুল নাসের, সাদাত ছিল ওই ফ্রি আছে আর্মি যারা রাজতন্ত্রকে উৎখাত করে, এবং ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট ফ্রম ইখওয়ান অ্যান্ড আল তানজিম আল খাস, হ্যাঁ, দি স্পেশাল অ্যাপারেটাস। এই সংগঠন মূলত ইসলামপন্থী ইখওয়ানের সাথে এদের যৌথ ইয়াতে হয়। তাহলে এই একটা দল ইখওয়ানেরই প্রোডাক্ট জামাল আবদেল নাসর, কলোনিয়াল পিরিয়ডে কলোনির বিরুদ্ধে তারা লড়াই করে একত্রে যখন রাষ্ট্র গঠিত হলো, তখন নিজেদের ভিতরে রাজনীতি পলিসির কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এই দ্বন্দ্বে, মূলত ক্ষমতার দ্বন্দ্বে তারা যখন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় গেল, তখন রাষ্ট্রকে ইউজ করেই কিন্তু ইখওয়ানের বিরুদ্ধে ক্র্যাকডাউন মানে চালায়। কারণ ইখওয়ান এক পর্যায়ে জামাল আবদুল নাসেরের অপোজিট যে ক্যান্ডিডেট ছিল, তাদের যে রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের যে প্রধান মোহাম্মদ নাগিব, তার পক্ষে নিলে জামাল আবদুল নাসের খেপে যায় এবং তাকেও সরায় এবং ইখওয়ানকেও ডিলেজিটিমাইজ করার যাবতীয় প্রচেষ্টা এবং নিপীড়ন শুরু করে। এই নিপীড়নের ভিতর দিয়ে কিন্তু কুতুবের আবির্ভাব। সাইয়েদ কুতুবকে পরে জেলে নেয়, দীর্ঘদিন উনি জেলে ছিলেন। জেলে তাকে এত নিপীড়ন করা হয়, ইখওয়ানিদেরকে এত নিপীড়ন করা হয়, এই নিপীড়ন তাকে নতুন ভাবে তার সমাজ রাষ্ট্রকে ডিফাইন করতে আপনার প্ররোচিত করে। তার যেই ন্যারেটিভ পরবর্তীতে আমরা পাই, মাইলস্টোন থেকে শুরু করে যে সমস্ত বই যেগুলোকে মানে এক্সট্রিমিস্টরা ফার্দার ডেভেলপ করে, এগুলোকে আরো মানে ভিন্ন ব্যাখ্যা করে, যেগুলো হয়তো কুতুব হয়তো মেন করেনি, কিন্তু শুরুটা ওইভাবে শুরু হয়। তাহলে এই যে হিস্ট্রির এই বিষয়গুলো, যে কিভাবে কলোনি যখন থাকে আমরা একটা কমন এনিমি পাই, যে এটা আমাদের কমন এনিমি, কিন্তু কলোনি যখন চলে গেলেও তখন রাজনীতি এবং ক্ষমতার প্রশ্নে যখন আমরা নিজেদের ভিতরে চলে আসি, তখন আর ধর্মের সাথে বা কলোনির ইয়ার বিরুদ্ধে যেহেতু আন্দোলন নাই বা ফিজিক্যালি কলোনি যখন চলে যায়, তখন ক্ষমতার প্রশ্নটা ইন্টারনাল হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রেক্ষাপটের ভিতর দিয়ে কিন্তু ইসলামপন্থীদেরকে রেডিকালাইজ বা মনে করেন যেই ন্যারেটিভ গুলো হাজির হয়, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কথাটা কেন আনলাম, পরবর্তী দেখা যাচ্ছে এই সাইয়েদ কুতুবের এই আগে কিন্তু শাহ কারজাবি সহ অনেকেই কমিউনিকেট করে যে বলা হচ্ছে এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তার বাইরে। তাহলে এই আইডিয়াস গুলো তো ইসলামপন্থীরা সাবস্ক্রাইব করে এখনো, পরে এগুলো অনুসারে মতামত তৈরি করে, এগুলো অনুসারে নিজেদের আর্গুমেন্ট দাঁড় করায়। তাহলে এগুলো আমি মনে করি ক্রমান্বয়ে ভিন্ন মতের প্রতি উগ্রপন্থার দিকে নিয়ে যায়। আমি এবার অন্য জায়গায় আরেকটু জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে উগ্রপন্থা বা উগ্র চিন্তা কেন হয় ইন্টারনালি, ইনওয়ার্ডলি যদি চিন্তা করি, ইসলাম এবং ইসলাম পন্থার যেই পার্থক্য, আমি মনে করি এই পার্থক্যটা এখানে ক্লিয়ার না। এই কারণে এখন প্রি মডার্ন সময়ে বা প্রি কলোনিয়াল সময়ে রাষ্ট্র খুবই সেন্ট্রালাইজ ছিল এবং রাষ্ট্র যেই যেটা বললাম লিগ্যাল সিস্টেমকে রাষ্ট্র ইয়ে করতো, এখন একটা লিগ্যাল সিস্টেম আছে, রাষ্ট্র ইয়ে করে। এখন আমি যখন একটা মতামত দিই ফতোয়ার ভাষায়, এটার ইউটিলিটিটা কি, এটার অথরিটিটা কি? কোনো অথরিটি নাই, কিন্তু আমি বলে দিচ্ছি সে মুনাফেক, সে কাফের, সে এই। তা আমার যখন এই ফতোয়াটার, এটা তো ইথারে ভাসে, এটা অন্য কেউ ট্রান্সমিট করে, এবং যখন অথরিটেটিভ কেউ যখন এই কথাটা বলেন, এই ফতোয়াটা দেন, এইটার এফেক্ট সাধারণ মানুষের ভিতরে আসে। প্রশ্ন হচ্ছে ইসলাম পন্থা এটা কি ইসলাম কিনা, এটা হচ্ছে মূল আরেকটা মেইন প্রশ্ন আসা উচিত। আমি যেটা মনে করি, আমার বোঝাপড়া হচ্ছে এই
বিভিন্ন ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো বা যে মুভমেন্টগুলো, এগুলো ইসলাম আশ্রিত বা ইসলামকে কেন্দ্র করে এক একটা ইন্ডিভিজুয়াল মতাদর্শ। আর এতে যদি এইটা যদি রিকগনাইজ করা যায়, হ্যাঁ, যদি সেকুলারিজমের নামে দ্বারা রাজনৈতিক দল হইতে পারে, সোশ্যালিজমের নামে দল হইতে পারে, ইসলামের নাম হবে না কেন? হইতেই পারে, এটা কোনো সমস্যা নাই আমি মনে করি। কিন্তু সমস্যা হচ্ছে এক ইসলামপন্থী তো আরেক ইসলামপন্থী রিকগনাইজ করছে না, একজন আরেকজনকে ফতোয়া দিচ্ছে, একজন আরেকজনকে নালিফাই করছে। তার মানে দেখেন, আমি আপনাকে নালিফাই করছি, আপনি আমাকে নালিফাই, এট দ্য এন্ড তৃতীয় যে সাধারণ মানুষ যে ইসলামপন্থী না, তার থেকে কিন্তু আমরা দুইজনই ইনভ্যালিড হচ্ছি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামপন্থীরা নিজেরা নিজেদের ভিতরে যে ধরনের অসহিষ্ণুতার চর্চা করে, এইটা তাদেরকে আলটিমেটলি বৃহত্তর পলিটিক্সে, বৃহত্তর মানে সমাজে, রাষ্ট্রের রাজনীতিকে ইরেলিভেন্ট করে ফেলছে। কারণ আপনি আপনার বৈধতার মূল সোর্স হচ্ছে ইসলাম, ইসলাম দিয়ে আপনি আমাকে খারিজ করেন, ইসলাম দিয়ে আমাকে ইলেজিটিমেট করে ফেলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার আর থাকে না। তাহলে আমি এখানে যে জায়গাটাতে করি, কোন মুসলিমের দলকেই আমি আল জামাত নাম মনে করা, এক একটা দলকে এক একটা মতাদর্শ কেন বলছি আমি বলছি এই কারণে, কারণ মতাদর্শের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। দেখেন, মতাদর্শের আগে বা দলের আগে আমরা ফিকি টার্মগুলো হচ্ছে যেভাবে মুসলিমদের ভিতরে হতো, সেটা হচ্ছে ফিরকা বলা হতো, ফিরকা। এখন কেন আমরা ফিরকা বলছি না? কলোনিয়াল পিরিয়ডে যে 5টা 6টা গ্রুপ বেরোলো, তাদেরকে আমরা ফিরকা বলছি না, তাদেরকে আলাদা দল বলছি। বিকজ ফিরকায় আলাদা ইবাদত সিস্টেম তৈরি হয়, যেটা দলের ক্ষেত্রে হয় না। সবাই ফিকি হানাফি ফলো করছে, কিন্তু তাদের দ্বন্দ্বের জায়গা হচ্ছে রাজনীতি। তারা স্টেটকে কন্ট্রোল করতে চায়, স্টেটের কন্ট্রোল নিয়ে নিজেরা নিজেদের মতাদর্শ মতো করে রাষ্ট্রকে সাজাইতে চায়। তো যখন এটা হচ্ছে না, তখন তারা ইসলামিক পরিভাষাগুলো ইউজ করে একে অপরকে আপনার নালিফাই করে, একে অপরকে কিন্তু ফতোয়া দিচ্ছে এই জায়গায়। তার মানে কোন দলই ইসলাম না, বাট ইসলাম আশ্রিত এক একটা স্প্লিন্টার গ্রুপ দল, তারা তাদের ফাংশন করতে পারে উইদিন মানে রাষ্ট্রীয় ফ্রেমওয়ার্কে, এটা কোনো সমস্যা না। তো আমি আমার আলোচনা মোটামুটি এখানে করে শেষ করে ফেলছি। কিভাবে এখন আমাকে যদি আরো কয়েকটা মিনিট সময় দেন, সেটা হচ্ছে উত্তরণ কি। উত্তরণ আমি আমার কথাতে যেটা বলে ফেলছি সেটা হচ্ছে, নাজমুল, জি, you got 5 minutes more. Okay? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, 5 minutes is enough, more than enough for me, thank you. Carry on. ওকে, উত্তরণের জায়গা, আচ্ছা আমি আর একটা পয়েন্ট, তাহলে যেহেতু 5 minutes আছে, আমি মনে করি আমার আরো দুই একটা পয়েন্ট করে তারপর উত্তরণের জায়গাতে যেতে পারি। সেটা হচ্ছে অসহিষ্ণুতার আরেকটা বিষয় হচ্ছে নিজেদের এজেন্সি হারানো। এখন সাম্প্রতিক একটা উদাহরণ দিচ্ছি, এই যে এবি পার্টি হলো, জামাতের কিছু লোক সংস্কারপন্থী বলে পরিচিত কিছু লোক বেরিয়ে গিয়ে আলাদা একটা দল করলেন। দল করার সাথে সাথে জামাতের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে কর্মীরা একে অপরকে ফতোয়ার ভাষায় কথা বলা শুরু করলেন, গালাগালি করছেন, মুনাফিক, এটা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন। এইটা একটা অসহিষ্ণুতা, এবং এগুলো ইসলামিক টার্ম ইউজ করেই ওনারা বলছেন। কিন্তু অথচ যারা বেরিয়ে গেছেন তারা গতকাল পর্যন্ত জামাত করতেন, গতকাল পর্যন্ত কেউ রোকন ছিলেন, গতকাল পর্যন্ত কেউ তাদের ভাই ছিলেন। তাহলে ওভার দ্য নাইট কি হলো? তাহলে এটার কারণ হচ্ছে, কারণ যে লোকগুলো বেরিয়ে আসছেন তারা এমন কিছু কথা বলছেন যেটা জামাত ভয় পাচ্ছে, বা তাদের ভয় হচ্ছে যে আমাদের এতদিনের যে ন্যারেটিভ, এটা কি ভুল প্রমাণিত হয় কিনা, এই একটা ভীতি আছে। আরেকটা ভীতি এখানে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে গত 10 বছরে যে ধরনের নিপীড়ন চালায় রাষ্ট্র, এই নিপীড়নের কারণে এক ধরনের রিজেকশন তারা ফিল করে, সোশ্যাল বা পলিটিক্যালি তারা রিজেক্টেড। এই রিজেক্টেড অবস্থাতে দাঁড়ায়ও কিন্তু তখনই তাদেরকে তাদের লেজিটিমেট সমালোচনা করা হয়। দেখেন, জামাত করার যদি 5টা লেজিটিমেট রিজন থাকে, কেউ যদি পছন্দ করতেই পারে, কেউ জামাত করুক, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতকে অপছন্দ করার তো আরো 5টা কারণ থাকতে পারে, বা 6টা 7টা কারণ থাকতে পারে। এখন যিনি পছন্দ করেন তার কাছে তো পছন্দই, সবকিছুই তার ভালো লাগে, কিন্তু যে অপছন্দ করে তার এই লেজিটিমেট রিজন গুলোকে যদি কেউ মানে জামাত বিরোধিতা এবং জামাত বিরোধিতা মানে ইসলাম বিরোধিতা মনে করে, এটা প্রবলেমেটিক। এবং এই সমস্ত চিন্তাধারা থেকে কিন্তু অসহিষ্ণুতা বা উগ্রতার একটা বিস্তার আমরা দেখি। এখন তো বেরিয়ে আসার অপশনটা কি? আমি বলছি সেটা হচ্ছে আমাদেরকে নিজের দলকে ইসলাম মনে না করা বা আল জামাত মনে করার এই ভুল তরিকা থেকে বের হয়ে আসা, এটা হচ্ছে প্রথম। তাহলে আর কি হবে? ইসলামকে করেই
এখানে শাসনতন্ত্র থাকবে, এখানে কওমি ধারা থাকবে, এখানে জামাত থাকবে, এখানে আরো ধারা থাকবে, অ্যাজ লং এজ তারা ভায়োলেন্সের অপশন না নিচ্ছে, অ্যাজ লং এজ তারা গুপ্ত হত্যা বা যেগুলো বাংলাদেশে কত বছর যাবত এগুলো হলো আর কি, এইসব না করে উইদিন লিগ্যাল প্যারামিটারের ভিতরে সবগুলো দলই তাদের রাজনীতি করুক, তাদের মতাদর্শ করুক, দাওয়া কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কোনো একটাকেই একমাত্র সঠিক, একমাত্র দল এটা মনে করার এই জায়গা থেকে বেরিয়ে আসা, এটা হচ্ছে আমার প্রথম কথা। এই ক্ষেত্রে এটা করা তখনই সম্ভব হবে যখন রিকগনাইজ করা হবে যে না, আমি আল জামাত না, আমি ইসলাম আশ্রিত একটা মতাদর্শ আমার আছে এবং এটা নিয়ে আমি সমাজকে এই দিতে চাই, এটা আমার পলিটিক্যাল প্রোগ্রাম, এটা আমার পলিসি, ইটস নট এ প্রবলেম, এটা হইতে পারে, এটা হইতে পারে। আর আমি শেষ করছি যে কথা, সেটা হচ্ছে দুইটা জিনিসের কোনো লিমিট নাই, একটা হচ্ছে উগ্রপন্থার কোনো লিমিট নাই, আর একটা হচ্ছে এক্সট্রিম উদারতার কোনো লিমিট নাই, বা লিবারেলিজমের কোনো লিমিট নাই। কেন বলছি এই কথা? দেখেন, আপনি 1960 মাওলানা মওদুদি 63 হজে গিয়ে একটা ভাষণ দেন মক্কাতে, আলেম বিভিন্ন জায়গায় ইসলামপন্থীদের কাছে। উনি ওখানে বলেন কোনো আন্ডারগ্রাউন্ড সংগঠন না করতে, কোনো মানে ভায়োলেন্ট অস্ত্র সহ কোনো মুভমেন্টে না জড়াইতে, আন্ডারগ্রাউন্ড কোনো মুভমেন্ট না করতে। এই ইয়াকে অবলম্বন করে 2017 সালে মতিউর রহমান নিজামী সাহেব একটা বই লিখেন। হ্যাঁ, আমি বইটার নাম একটু বলে দিই আমাকে যদি, হ্যাঁ, সংগঠন মতিউর রহমান নিজামী ইসলাম ও সন্ত্রাসবাদ। সেখানে কিন্তু উনি এই সন্ত্রাসবাদকে রিজেক্ট করেন। জেএমবি কে নিজামী সাহেবের সরকার থাকা অবস্থায় উৎখাত করা হয় কিন্তু উগ্রতা বলে। তাহলে জামাতের কাছে যিনি উগ্র, উগ্রদের কাছে জামাত লিবারাল, গণতন্ত্রীপন্থী কারণে জামাত লিবারাল হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি আরেকটা গ্রুপের কাছে যে আপনার চেয়ে বেশি উগ্র, তার কাছে আপনি লিবারাল হয়ে যাচ্ছেন, বা আপনি যদি লিবারাল হন, আপনার কাছ থেকে বেশি যে লিবারাল তার কাছে আপনাকে গিয়ে মনে হবে। তো এইভাবে করে আমি দেখছি যে উগ্রপন্থার কোনো লিমিট নেই এবং এক্সট্রিম লিবারালিজমের কোনো লিমিট নেই, ইট এন্ড উইথ নোওয়্যার। এই কারণে উম্মাতুন ওয়াসাতার যে কথা বা মধ্যপন্থার যে কথা আমরা কোরআন এবং ইসলাম থেকে পাই, ওই মধ্যমপন্থা ছাড়া আমাদের আলটিমেটলি আর কোনো রাস্তা নাই। এবং মধ্যমপন্থার কথা বলা, সহনশীলতার কথা মানে লিবারালিজম না, এই ভুলটা আমাদের মধ্যে আছে। ওয়েস্টার্ন টার্মিনোলজি গুলোকে আমরা মনে করি আমাদের ওই এগুলোর ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড না জেনে আমরা নিজেদের মতো করে ইউজ করে অ্যাবিউজ করি, এটা থেকে উগ্রতার সৃষ্টি হয়। তো আমি বলবো এই অ্যাবিউজ থেকে বাঁচার হচ্ছে নিজেদের প্রতি নিজেরা সহনশীল হওয়া আর কি। তো আমি আমার আলোচনা শেষ করছি, আমাকে সময় দেওয়ার জন্য শুকরিয়া, আরো কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নাজমুল হাসান। আপনার আলোচনার পরপরেই আমাদের পরবর্তী যিনি আলোচক উনি আলোচনা করবেন, এরপর আমরা একসাথে বাকি বিষয়গুলো আলোচনা করি, সেটাই ভালো হবে। জি জি, আচ্ছা। খন্দকার রাকিব, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনি শুনতে পাচ্ছেন না? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জি জি, ইনশাআল্লাহ আপনি শুরু করেন। You got 25 minutes. You got 25 minutes. হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, জি, আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। ইসলামপন্থীদের মধ্যে উগ্রতা এবং অসহিষ্ণুতা, এর কারণ এবং প্রতিকার নিয়ে আজকের যে সেমিনারটা হচ্ছে, সেখানে এই বিষয়ে কথা বলার আগে আমি আমি কিছু কি পয়েন্ট, কিছু বিষয় পরিষ্কার করতে চাচ্ছি। হ্যাঁ, আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করব আমার পরবর্তী আলোচনার পরবর্তী পর্বে। প্রথমে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন উই টক অ্যাবাউট যে উগ্রবাদ, অসহিষ্ণুতা, ইসলামপন্থা, এই আলাপগুলো আমরা আসলে এমন একটা সময় করছি যে সময়ে সারা দুনিয়াতে একটা ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চলছে। এই যুদ্ধটা আসলে এমন যে মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে উড়োজাহাজ হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়াতে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু করেছে। এবং এই যুদ্ধের মূল বয়ান ছিল যে, এবং বিশেষ করে জর্জ ডব্লিউ বুশ এই যুদ্ধকে ক্রুসেড প্রথমে বলেছিলেন এবং তিনি সকল মুসলমানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করেছেন। পরবর্তীতে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র তার এই বয়ান থেকে সরে আসার জন্য তারা যে কাজটা করে, মুসলমানদেরকে দুভাগ করে, একটা ভালো মুসলমান, একটা মন্দ মুসলমান। ভালো মুসলমান হচ্ছে সেই মুসলমান যে আমরা যে পশ্চিমা যে জীবন দর্শন, সেই জীবন দর্শনকে যারা চ্যালেঞ্জ করে না। হ্যাঁ, আর মন্দ মুসলমান হচ্ছে যারা পশ্চিমা যে ওয়ার্ল্ড ভিউ, এই ওয়ার্ল্ড ভিউকে যারা
কোশ্চেন করে, প্রবলেমেটাইজ করে। ফলে এই জায়গাটা আমাদের প্রথমে ক্লিয়ার থাকা উচিত, পরিষ্কার থাকা উচিত। এবং আমরা এমন একটা সময় বসবাস করছি যখন দুনিয়া জুড়ে উগ্রবাদ বা যা কিছু নিয়ে গবেষণা হয় মোস্টলি মুসলমান সমাজের সঙ্গে ট্যাগ করে এ ধরনের গবেষণা করা হয়। এবং মুসলমান সমাজ নিয়ে যে কোনো ধরনের গবেষণা, আলাপ আলোচনা, এটা সব সময় একটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আকারে হাজির করা হয়। এবং সারা দুনিয়াতে ইসলাম এবং মুসলমান নিয়ে এখন যত ধরনের গবেষণা হচ্ছে, দেখা যায় যে হচ্ছে বড় ধরনের গবেষণাই এমন জায়গা থেকে হয় যে মুসলমানদের মধ্যে কারা লিবারেল, কারা হচ্ছে ইলিবারেল, কারা উগ্র, কারা ভালো ভালো এই ধরনের জায়গা থেকে গবেষণা করা হচ্ছে। সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এই যে একটা রেডিক্যাল মুসলমান, এই রেডিক্যাল মুসলমানদের দোহাই দিয়ে সারা দুনিয়াতে নানান ধরনের মুসলমান সমাজে আমরা দেখছি যে এক ধরনের পশ্চিমা আগ্রাসন চলছে। এটা সবচাইতে স্পষ্ট উদাহরণ আমরা নিয়ে যে অলরেডি দেখেছি আফগানিস্তানে। সেখানে বলা হচ্ছে যে রেডিক্যাল ইসলামের কারণে সেখানকার নারীরা গান শুনতে পায় না, চলাফেরা করতে পারে না, শিক্ষা নিতে পারে না। ফলে এই নারীদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার মিশন এটা সারা দুনিয়াতে চলছে। ফলে সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে কিন্তু এই জায়গা থেকে ট্রিট করা হচ্ছে সব জায়গায়। ফলে আমরা দেখেছি যে আফগানিস্তানে এই ধরনের একটা আলাপ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা দেখি যে যে কোনো ধরনের আলাপ আলোচনা হয়, যখন বলা হয় যে বাংলাদেশ, ও আচ্ছা এখানে তো মেজরিটি মুসলমান, এখানে তো মানে একদম হরেদমে একটা ট্যাগ দেওয়া হয় যে মেজরিটি হচ্ছে মুসলমান। ফলে এটাকে রক্ষা করতে হবে। কি থেকে রক্ষা করতে হবে? এই যে রেডিক্যাল ইসলাম থেকে রক্ষা করতে হবে। আমি আমার আলোচনা আমি পরে যাচ্ছি, আমি আগে এই জায়গাগুলো শেষ করছি। এগুলো নিয়ে আমার ইন্টারেস্টিং ক্রিটিকও আছে। একটা স্বয়ং পশ্চিমা একাডেমিয়ার মধ্যে আমরা যদি নৃবিজ্ঞানী আবু লুগদের কথা বলি, উনি বলেন যে এই যে মুসলমান নারীকে, মুসলমান জনগোষ্ঠীকে রেডিক্যাল ট্যাগ দিয়ে, মুসলমান জনগোষ্ঠীকে রেডিক্যাল ট্যাগ দিয়ে একটা বড় অংশকে মুসলমান নারীকে রক্ষা করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, এই যে একটা ধারণা, এই ধারণাটাকে তিনি বলতেছেন এটা একটা সেন্স অফ অ্যারোগেন্স এবং একটা সেন্স অফ সুপিরিয়রিটি কাজ করে। এবং সব জায়গায় না, এটা হচ্ছে আবু লুগদ একজন সাবা মাহমুদও সেম ধরনের কাজ করেছেন। হ্যাঁ, সাবা মাহমুদের আমি আলাপ করব, কিন্তু আবু লুগদ এই আলাপটা করেছেন আর কি। জি, এই যে মুসলমান নারীকে রক্ষা করার যে বয়ান, এই বয়ানটা হচ্ছে আসলে আপনার হচ্ছে এই যে সেন্স অফ অ্যারোগেন্স এবং সেন্স অফ সুপিরিয়রিটি। মুসলমান নারীরা হিজাব পরে শেষ হয়ে যাচ্ছে, মুসলমান ছেলেরা মসজিদ মাদ্রাসায় গিয়ে মানে শেষ হয়ে যাচ্ছে, ফলে তাদেরকে বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে। এই রক্ষা করার বয়ানটা খুব সমস্যামূলক। এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আরেকজন নৃবিজ্ঞানী আছেন, আমি এত হচ্ছে নেম ড্রপিং করতে চাচ্ছি না, আমি যে জায়গাটা হচ্ছে আলাপ করতে চাচ্ছি যে ইরফান আহমেদ, আমি দু তিনটা নাম অবশ্যই আমি বলতে চাই কারণ তাদের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। উনি দেখাচ্ছেন যে আমরা এমন একটা সময়, ওয়ার অ্যান্ড টেররের সময় বসবাস করছি, ইসলামের নামে যে কোনো আলোচনা, যে কোনো বিষয় আশয় সবকিছু এক ধরনের সিকিউরিটির বিষয়। মানে এটা একটা সিকিউরিটির জায়গায় এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সবকিছু করতেছে না করতেছে একটা সিকিউরিটির বিষয় হয়ে গেছে। এবং শুধু সিকিউরিটি না, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় হচ্ছে 9/11-এর আগে মুসলমান সমাজের যে কোনো বিষয়কে আগে মৌলবাদী, পশ্চাৎপদ, পিছন পড়া, জানে কম, বুঝে কম, এভাবে কিন্তু ট্যাগ দেওয়া হতো। কিন্তু আমরা দেখছি এই যে আমেরিকাতে যে 9/11 ঘটলো, এই 9/11-এর পরে যাদেরকে আগে মৌলবাদী, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ বলা হতো, এদেরকে আর মৌলবাদী, পিছিয়ে পড়া, পশ্চাৎপদ বলা হচ্ছে না। এখন তাদেরকে জঙ্গিবাদী, জেহাদি, রেডিক্যাল এই ধরনের একটা বিভাজন আমরা দেখছি। আপনি ভারতীয় যে অনেক রাইটার আছে বাংলাদেশ নিয়ে লিখেছে, কার্লেকার লিখেছে বাংলাদেশ নেক্সট তালেবান হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনি যদি আরো হচ্ছে দেখেন গাঙ্গুলি একজন আছে, সে হরদমে সকল মুসলমান, যত মুসলমানদের মধ্যে যে নানান ডাইভার্সিটি আছে, মুসলমান সমাজের মধ্যে যে নানান গ্রুপ, নানান মত চিন্তা আছে, সবগুলোকে ইউনিফাইড করে মুসলমান মাত্রই জেহাদি, রেডিক্যাল এই ধরনের একটা বয়ান আছে। ফলে আমি আমার কনটেক্সটটা, আমি ইসলামের মধ্যে যে রেডিক্যালিজম সেটা নিয়ে আমি আলাপের আগে আমার এইটা একটা কনটেক্সট আকারে আমি দিচ্ছি। আর ইসলামের মধ্যে এই যে রেডিক্যালিজম, এটা নিয়ে হচ্ছে অসংখ্য গবেষণা হয়েছে। আমাদের যে ক্লিশে গবেষণা, আমাদের দেশে যে অসংখ্য গবেষণা, যে বাংলাদেশে ইসলাম প্রতিনিধির মধ্যে রেডিক্যালিজমের কারণে, এটা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। এর মধ্যে আপনি দেখবেন যে প্রথাগত এই গবেষণাগুলোতে কিছু সবাই কতগুলো কারণের কথা বলে। একটা হচ্ছে যে বাংলাদেশ দরিদ্র, পয়সা দিয়ে ইজিলি মানুষকে রেডিক্যালাইজ করে ফেলা যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা বেড়ে যাচ্ছে, বাংলাদেশে একসময় মাদ্রাসা কম ছিল, এখন প্রচুর পরিমাণে মাদ্রাসা বেড়ে যাচ্ছে, ফলে বাংলাদেশের রেডিক্যালিজম হয়ে যাচ্ছে। বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে
আগে হচ্ছে পেট্রোডলার আসতো, এই জন্য বাংলাদেশের রেডিক্যালিজম হচ্ছে। বাংলাদেশে মধ্যপ্রাচ্যের মানুষ গিয়ে সেখানে হচ্ছে আপনার, হ্যাঁ, তারা সেখানে শ্রমিক হিসেবে গিয়ে তারা এক ধরনের রেডিক্যাল ইসলাম বাংলাদেশে তারা নিয়ে আসতে, এই ধরনের কিছু ক্লিশে আলাপ আমরা বাংলাদেশে দেখি। আবার হচ্ছে কিছু অনেকে আলাপ করেন যে ইসলাম ধর্মের একটা সুনির্দিষ্ট ধরনের ব্যাখ্যা হাজির করে, হ্যাঁ, যেমন হচ্ছে কিছু আপনার হচ্ছে এই গোষ্ঠীর আমরা তৎপরতা অলরেডি দেখেছি, হ্যাঁ, তো যেমন আইএস, জেএমবি এই ধরনের তৎপরতা ইসলাম ধর্মের একটা সুনির্দিষ্ট ধারার ব্যাখ্যা হাজির করে তারা এই ধরনের কর্মপদ্ধতি চালু করেছে। এর বাইরে আবার গ্লোবাল ইসলাম আকারে গ্লোবালে মুসলমানরা যেভাবে স্টেরিওটাইপ হচ্ছে সেটাকে অনেকে আপনার হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে এটার একটা কারণ আকারে হাজির করেছে। রাষ্ট্রীয় নিপীড়ন তো সবচাইতে, এবং শুধু রাষ্ট্রীয় নিপীড়ন না, আপনার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে এভরিডে যে ভায়োলেন্স গুলা, বিশেষ করে যে সমস্ত মানুষ যারা ইসলামিক ফর্মস অফ সোশিয়াবিলিটিতে অভ্যস্ত, আমি ইট ডাজন্ট মিন যে আমি কোন একটা সুনির্দিষ্ট ইসলামপন্থী বলছি না, আমি বলছি যে কোনো মানুষ যার মধ্যে এক ধরনের ইসলামিক সেন্স আছে বা ইসলামিক ফর্মস অফ সোশিয়াবিলিটি আছে, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে নানান জায়গায় নানান সময় স্টিগমাটাইজ হয়েছে। যেমন আপনি দেখবেন আগে বাংলাদেশে অনেক নারীদের মধ্যে অনেক দাওয়া মুভমেন্ট হতো, দেখা যাচ্ছে কি এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, আমাদের আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা দাওয়া মুভমেন্ট, মেয়েদের দাওয়া মুভমেন্ট নিয়ে অনেক কাজ করেছে। কিন্তু দেখা গেল যে আপনার হচ্ছে গুলশানে যে হামলাটা হলো, এই হামলার পরে আর কোনো দাওয়া দাওয়া মেয়েদের মধ্যে যে দাওয়া মুভমেন্ট গুলা হতো, তাদের মধ্যে যে মাহফিল গুলা হতো, মাহফিল গুলা তারা করতে পারতেছে না, সেখানে এক ধরনের ইন্টারভেনশন হচ্ছে, কোথাও গ্যাদারিং হওয়া যায় না। মানে আপনি ইসলামের নামে যে কোনো একটা মিটিং সভা মিছিল করবেন আপনাকে হচ্ছে অনুমতি নিতে হবে, কিন্তু অন্য জায়গায় আপনি একটা সভা মিটিং করেন আপনার কোনো, ফলে এই ধরনের প্রবলেম গুলো আছে। নানান ওয়াজ মাহফিলে নানান ধরনের ইসলামিক গ্যাদারিং এ এত বেশি পরিমাণ 144 দ্বারা জারি হয়েছে, হিজাব নিয়ে এত বেশি নারীকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জনপরিষদে যে কি পরিমাণ হেনস্থা করেছে, এই ধরনের নানান কারণ আছে। তারপর হচ্ছে স্টেরিওটাইপ করা হয়েছে, আপনি চাকরির ইন্টারভিউতে বলা হচ্ছে তুমি জঙ্গি কিনা জিহাদি কিনা, ডিরেক্ট ভাবে প্রশ্ন করে, হ্যাঁ, ফলে এই যে এটার একটা তাদের মধ্যে স্বভাবতই এক ধরনের রেসিস্টেন্স কাজ করবে, হ্যাঁ, নানান কারণ আছে, এগুলো নিয়ে নানান ধরনের নানান আপনার হচ্ছে কাজ আছে। এর বাইরে আবার রেডিক্যালিজমের যে সংজ্ঞায়ন, এই সংজ্ঞায়ন নিয়ে আমার কিছু বিষয় আছে, আমি 3-4টা পয়েন্ট বলে আমার মূল আলোচনায় যাচ্ছি। আপনার হচ্ছে সংজ্ঞায়নটা হচ্ছে যে কাকে আমরা রেডিক্যাল বলবো, কেন বলবো, কিভাবে বলবো। যেমন আমরা দেখছি যে, হ্যাঁ, বাংলাদেশের মুসলমান সোসাইটির মধ্যে আমি নিজে হচ্ছে আমার নিজের একটা গবেষণা করতে গিয়ে আমি দেখছি জামাত মনে করে যে, হ্যাঁ, যারা সালাফি এরা হচ্ছে অনেক বেশি উগ্র, যারা কাউমি মাদ্রাসা দেওবন্দি তাদের অনেকেই মনে করে যে জামাত মানুষ হচ্ছে অনেক বেশি উগ্র, নিজেদের মধ্যে বাংলাদেশে কিন্তু এই ধরনের ইয়ে আছে। আবার আপনি দেখেন বাইরে থেকে দেখেন সকল ধরনের মুসলমানদেরকে উগ্র আকারে ট্রিট করা হয়। আবার আপনি দেখেন কিছু কিছু জায়গায় মুসলমানরা হচ্ছে রেসিস্টেন্স করে, যেমন আমরা দেখেছি কাশ্মীরের জায়গা দেখেছি, ফিলিস্তিনের জায়গা দেখেছি, হ্যাঁ, আপনার এই যে এটার নাম কি রোহিঙ্গাদের জায়গা দেখেছি, নানান জায়গায় তাদের হচ্ছে একটা আপনার হচ্ছে আর্ম রেসিস্টেন্স নানান জায়গায় আছে। ফলে এই রেসিস্টেন্স গুলোকে আমরা রেডিক্যাল কতটুকু বলবো না বলবো, এই জায়গাগুলোতে হচ্ছে আপনার হচ্ছে নানান প্রশ্নের জায়গা আছে। কারণ দুনিয়াতে শুধু ইট ইজ নট, আপনি অলরেডি বলেছেন যে হচ্ছে রেডিক্যালিজমটা শুধুমাত্র যে মুসলমান সোসাইটি তা না, রেডিক্যালিজম নিয়ে যারা কাজ করেছেন এবং রেডিক্যালিজম নিয়ে আমরা যারা নৃবিজ্ঞানের জায়গা থেকে পড়ি, জগতে যেখানেই আমরা আজকে লিবারেলিজমের আলাপ দেখি, যেখানেই যারা নিজেদেরকে লিবারেল বলে, প্রত্যেক লিবারেলের দেখবেন সে এমনি এমনি লিবারেল হয়নি, তার একটা রেডিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আজকের আমেরিকা বলেন সেখানে একটা লিবারেল ব্যাকগ্রাউন্ড আছে, আজকের ইউরোপ বলেন সেখানে একটা রেডিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ইভেন আজকের বাংলাদেশ এমনি এমনি লিবারেল বাংলাদেশ আকারে হাজির হয় নাই, সেখানে রেডিক্যাল রেসপন্স হয়েছে। আপনার হচ্ছে হোল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে রেডিক্যাল রেসপন্স হয়েছে, ফলে রেডিক্যাল রেসিস্টেন্স হয়েছে। ফলে আমার যে জায়গাটা হচ্ছে যে ফলে জনগণ এবং মুসলমান সমাজের একটা বড় অংশের ন্যায্য এবং নিত্যদিনের যে লড়াই, এই লড়াইকে রেডিক্যাল এবং অসহিষ্ণুতা আকারে ট্যাগ দিয়ে স্টিগমাটাইজ করার জায়গাটাতে আমি একটু ক্রিটিক্যাল থাকতে চাই। এবং এই সমস্ত স্টিগমাটাইজ দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে স্টেরিওটাইপ করা, তাদের এজেন্সিকে অস্বীকার করা, তাদের নাগরিক অধিকারকে কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি সংকুচিত করা, হরণ করা, হ্যাঁ, এবং যে আপনার হচ্ছে মডার্ন যে রাষ্ট্র আমরা দেখছি সেই রাষ্ট্রের মধ্যে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারার যে ব্যর্থতা, সেই জায়গাগুলোতে আমি হচ্ছে একটু ক্রিটিক্যাল থাকতে চাই। আমি এই যে এতক্ষণ অনেকগুলো আলাপ বললাম, এই যে সংজ্ঞায়ন বললাম, আমি এই যে নানানজন নানান ভাবে প্রথাগতভাবে আপনার হচ্ছে ইসলামিস্টদের মধ্যে নানান ধরনের এই যে রেডিক্যালিজম কারণ প্রতিকার যেভাবে তারা আলাপ করেছেন, আমি প্রথাগত আলাপের দিকে যাচ্ছি না। আমার আগ্রহের জায়গাটা হচ্ছে
কেন 9/11-এর পরে, এবং বিশেষত এমন একটা সময় আমরা বসবাস করছি যখন উগ্রতা অসহিষ্ণুতা নিয়ে আমাদেরকে কথা বলা লাগছে, কেন মুসলমান সমাজে এগুলো নিয়ে একটা সময় কথা বলা হয়নি, বাট ডিফারেন্ট ওয়েতে এগুলোকে ট্রিট করা হয়েছে। ফলে কোন এমন আর্থসামাজিক বাস্তবতা, যে বাস্তবতা এসে আমাদের কাছে মনে হচ্ছে যে উগ্রতা অসহিষ্ণুতা এগুলোকে অ্যাড্রেস করা উচিত। সে জায়গাগুলোতে আমি যাওয়ার আগে আমি আমাদের বাংলাদেশের যে ইসলামপন্থী যে আকারে যেভাবে হাজির করা হয় একটা মুসলমান জনগোষ্ঠীর একটা অংশকে, এই জায়গায় আমি একটু ক্রিটিক্যাল। ইসলামপন্থী বলে কাউকে একটু হাজির করা মানে হচ্ছে ইসলামের মধ্যে যে নানান ধারা নানান চিন্তা, এটাকে এক ধরনের সিম্পলিফাইড স্টেরিওটাইপ করে ফেলা হয়। হ্যাঁ, ইসলামপন্থী বলে আসলে এক একটা কিছু নাই। মুসলমান সমাজে কেউ যে কোনো ভাবেই সে বৃহৎ ইসলামিক কালচারের একটা অংশ। হ্যাঁ, ফলে ইসলামপন্থী আকারে কাউকে সুনির্দিষ্টভাবে ত্যাগ করা, ইভেন আপনি কোন একটা গ্রুপকে যেন মানুষ ইসলামপন্থী, এর মধ্যে দেখবেন যে নানান ধরনের ডাইভার্সিটি নানান ধরনের ভেরিয়েশন আছে। তাহলে আমি এই জায়গাতে একটু ক্রিটিক্যাল থাকতে চাই। তাহলে আমরা যখন রেডিক্যাল ইসলাম, উগ্রতা, অসহিষ্ণুতা এগুলো নিয়ে আমরা যখন আলাপ করব, আমার কাছে মনে হয় আমাদের এই বিষয়গুলো পরিষ্কার থাকা উচিত যে আমরা কোনো পশ্চিমা ওয়ার অন টেররের যে ফাঁদ, সেই ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা, এবং সেই ফাঁদের মধ্য দিয়ে পড়ে এখানকার যে জনগোষ্ঠী, মুসলমান জনগোষ্ঠী, তাদের নাগরিক অধিকার হরণের জায়গাগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, সে জায়গাগুলোতে আমি একটু ক্লিয়ার থাকতে চাই। এই আলাপগুলোর বাইরে আমি যদি বাংলাদেশের ইসলামপন্থী নিয়ে আলাপ করতে যাই, বাংলাদেশের ইসলামপন্থী তাদের অবশ্যই বাংলাদেশের সমাজে, সোসাইটিতে নানান ধরনের অবদান আছে, তারা সমাজে নানানভাবে হাজির আছে। তাদের তাদের সবচাইতে বড় যে কিছু জায়গা আছে তারা হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে রেসিস্টেন্সের জায়গা আছে, তাদের ধার্মিকতার জায়গা আছে, সোসাইটিতে মরালিটি ইথিক্স শেখানোর নানান জায়গা আছে। কিন্তু ইসলামপন্থীদের এই ধার্মিকতা, আমি এখন যে বাংলাদেশে বসবাস করতে, এটা আসলে এক একটা কোনো জিনিস না। হ্যাঁ, বাংলাদেশের ইসলামী গণমাধ্যম নিজেদের মধ্যেই দেখবেন যে অসংখ্য ধরনের ডিভিশন আছে, এবং এই ডিভিশনটা মাঝে মাঝে এমন একটা পর্যায়ে চলে যায় যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, পারস্পরিক যে আপনার হচ্ছে একজন মানুষের যে মানবিক মর্যাদা আছে, সেই মানবিক মর্যাদার বিষয়গুলো নানান সময় আমরা দেখি এগুলো ভুলে যায়। পরস্পরকে তাকফিরি করে যে তুমি কাফের, মানে কাফের এইভাবে বলে বলে আমি দেখেছি যে একটা মানে নিজেদের মধ্যে নিজেদের যে আরেকজন মুসলমান ভাইকে সরাসরি ভাবে মানে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, ইসলাম থেকে খারিজ ফতোয়া দিচ্ছে, সামাজিক ভাবে হেয় করা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর, আমি আজকে একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, আমার কাছে সবচেয়ে ভয় লেগেছে। সেখানে দেখা যাচ্ছে মুফতি আমির রাহেমাহুল্লাহ, যিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন খুবই খুবই ইম্পর্টেন্ট ফিগার, তার ছেলে দেখলাম তারই আরেকজন আত্মীয়কে জঙ্গিবাদী ট্যাগ দিয়ে আটক করাইতে চাইছেন। মানে নিজেদের মধ্যে যে এই যে বিভক্তি, এই যে এই জায়গাটা এগুলো হচ্ছে, এগুলোকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এগুলোর আসলে নানান কারণ আছে। একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ধর্মীয় ব্যাখ্যাগত একটা কারণ আছে, আর একটা সবচেয়ে যে কারণটা আমি সবচেয়ে বড় আকারে দেখি, সেটা হচ্ছে আসলে রাজনৈতিক কারণ। তাদের নিজেদের মধ্যে তাদের তাদের যে রাজনৈতিক ইন্টারেস্ট, যে পলিটিক্যাল ইন্টারেস্ট, এটা সবচেয়ে বড় জায়গা। আমি দেখেছি যে আপনার গুলশান হামলার পর আমি নিজেতেই দেখেছি যে জামাতের অসংখ্য ছেলে তারা কি করেছে, বলছে যে এই ছেলে এখানে হাত বাঁধে, এই ছেলে এখানে হাত বাঁধে, ওকে গ্রেপ্তার করা হোক। জামাতের ছেলেরা বলছে, যেখানে তারা নিজেদের অনেকেই আপনার হচ্ছে স্টেরিওটাইপ হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে সোশ্যাল ইনজাস্টিসের শিকার হয়েছিল। আমি আবার দেখেছি যে হচ্ছে আপনার এই যে উদাহরণটা আজকে দেখলাম, যে নিজের দলের নিজ কওমি ঘরানার আরেকজনকে জঙ্গিবাদী জিহাদি ট্যাগ দিয়ে তাকে স্টেরিওটাইপ করা হচ্ছে, স্টিগমাটাইজ করা হচ্ছে। ফলে এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর, এবং এই জায়গাগুলোতে আমি দেখেছি যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, তারা, আমরা যদি ইসলামের জায়গা থেকে, যে জায়গা থেকে তারা নিজেদেরকে ক্লেম এবং রিক্লেইম করেন, আমি জানি না ইসলামের জায়গা থেকে সীমা লঙ্ঘনের যে দাবি বিষয়গুলো আছে, সেই জায়গাগুলো থেকে তারা নিজেদেরকে এখানে কিভাবে ক্লেম করবেন। আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে ওয়াজ মাহফিল গুলো হয়, সেই ওয়াজ মাহফিল গুলোতে অবশ্যই মানুষকে ধার্মিকতা, আল্লাহর দিকে আহ্বান করা, পরকালের মুক্তি, নানান ধরনের আমরা আলাপ দেখি। কিন্তু এই আলাপগুলোর একটা ভিন্ন দৃশ্য আমরা দেখি। ভিন্ন দৃশ্য হচ্ছে আমরা দেখি যে একটানা ভিন্ন যে মতাদর্শের যে আলেম, ভিন্ন মতাদর্শের যে ইসলামপন্থী, তাদের বিরুদ্ধে বিষোদাগার করা হয়, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, হেয় করা হয়, তাদের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। এবং তাদের মধ্যে এই নিয়ে আমি ন্যূনতম যে আরেকজন মানুষের যে একটা ন্যূনতম মানবিক মর্যাদা আছে, এই ধরনের আমি কোনো কনসার্ন অনেক ওয়াইজিনদের মধ্যে দেখি না। শুধু নিজ ঘরানার
এইটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কি দেওবন্দিরা হচ্ছে বেরেলবিদেরকে, বেরেলবিরা দেওবন্দিদেরকে, আবার আপনার হচ্ছে জামাতি ঘরানাদেরকে, আবার আহলে আহলে হাদিসদেরকে পারস্পরিক এই জায়গাগুলো তো আছেই। শুধু তাই না, ইসলামের মধ্যে অন্য যে সেক্ট গুলো আছে, অন্য যে ফেরকা, হ্যাঁ, বা হচ্ছে যেমন হচ্ছে আহমদিয়া, তারপর হচ্ছে শিয়া, আমি দেখেছি, আমি অবাক হয়েছি যে আমাদের এখানে যখন আলেম ওলামারা এগুলো নিয়ে কথা বলেন, অবশ্যই নানান ভাবে থিওলজিক্যাল নানান ব্যাখ্যা আছে, ফারাক আছে, লড়াই আছে, হ্যাঁ, ঐতিহাসিক লড়াই, এই ঐতিহাসিক যুদ্ধ। কিন্তু আপনি দেখেন যে শিয়া সুন্নি যে সম্পর্কটা, এটা ইরানে যেরকম, পাকিস্তানে যেরকম, বাংলাদেশে একরকম না, ইন্ডিয়াতে একরকম না, এটা নানান রাষ্ট্র, নানান আর্থসামাজিক কাঠামোতে ভিন্ন ভিন্ন। কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে আমি গত 100 বছরে শিয়া সুন্নিদের মধ্যে এত ভয়ঙ্কর ভাবে শিয়াদেরকে নিয়ে আলাপ আলোচনা হতে দেখি না। কিন্তু ইদানিং আমি কিছু জায়গায় দেখি শিয়াদের মধ্যে অসংখ্য আমরা পার্থক্য আছি, আলাদা আছি। আমি অবাক হয়ে গেছি, শিয়াদের নামে এত অসংখ্য ধরনের আলাপ হয়, যেটার সঙ্গে আসলে আমি অনেক শিয়া লোকের ইন্টারভিউ নিয়েছি যে এটার সঙ্গে তাদের শিয়া বিশ্বাসের আসলে কোনো কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদেরকে এমন ভাবে হাজির করা হয়, মানে খুবই স্টেরিওটাইপের জায়গাগুলো। যেমন কাদিয়ানি একটা শিশুকে আমি কিছুদিন আগে দেখলাম, গত 4-5 দিন আগে একটা শিশুকে উঠে তুলে ফেলা হয়েছে। এবং আমাদের যে আলেম সমাজ যারা হচ্ছে মানে ইসলামী ধরনের মানুষদেরকে আমি দেখলাম যে তাদের মধ্যে যারা হচ্ছে ওপিনিয়ন মেক করেন আমাদের জনপরিসরের মধ্যে, তাদের বড় অংশ কিন্তু নিশ্চুপ থেকেছেন, তারা এগুলো নিয়ে কোনো কথা বলেননি। এটা যে কি পরিমাণ একটা মানবিক অধিকার হরণ, তারা যেভাবে এই যে ইসলামপন্থী হওয়ার কারণে নানান জায়গায় নানান ভাবে স্টিগমাটাইজ হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন, কিন্তু তারাও দেখা যাচ্ছে একই রকম ভাবে অন্য জনগোষ্ঠীকে, অপর জনগোষ্ঠীকে, সে জনগোষ্ঠীর বিষয়ে তাদের যে পরিমাণ কনসার্ন থাকা উচিত, তার সঙ্গে আপনার অসংখ্য ধরনের মতবিরোধ থাকতে পারে, চিন্তাগত, আদর্শগত, রাজনীতিগত, কিন্তু ভিন্ন ভিন্ন মতের একজন মানুষের তার তো একটা ন্যূনতম মানবিক অধিকার আছে, ন্যূনতম নাগরিক অধিকার আছে, তাই না? আমরা সেই জায়গাগুলোতে যে কনসার্ন হওয়া, এই কনসার্ন গুলো আসলে আমি দেখছি যে এগুলোর একটা বড়সড় অভাব আছে। এবং আমি গ্রাম পর্যায়ে, আমি তো নিজে গ্রামে বড় হয়েছি, আমি দেখেছি ছোটবেলায় আমরা দেখতাম হচ্ছে, আমার সময় তো বোধহয় আরো আছে একটু, তাই না স্যার? আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের গ্রামে আমি দেখতাম যে হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে একটু বেরেলবি ধারাটা খুবই বেশি ছিল। আমি যে 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 জায়গায় বড় হয়েছে থেকে দেখেছি, আমাদের সেখানে কোনো তাবলিগের মানুষ আসলে অ্যালাউ করা হতো না, এবং বলা হতো যে একজন তাবলিগ আসলে তাকে যদি একটা ঘুষি দেওয়া হয় তাহলে 10টা নেকি পাওয়া যাবে। আমাদের ছোটবেলায় আমাদেরকে এভাবে সোশ্যালাইজ করা হয়েছে, আমরা এগুলো দেখেছি। হ্যাঁ, তারপর আপনি দেখেন আমার মার্সেন্ট নাকি মারছেন নাকি? না, আমি এগুলো দেখেছি আর কি ছোটবেলায়, এবং এই ফতোয়াগুলো এখনো আমি যে জায়গায় বড় হয়েছি ফেনীতে, এগুলো কিন্তু খুবই খুবই ভাইব্রেন্ট এখনো সেখানকার মানুষ। আমি তো তাদের ফেসবুক গুলো ফলো করি, আমি সকল গ্রুপ, সকল চিন্তাকে আমি কিন্তু ফলো করি। কিন্তু আমাদের এলাকায় যারা বিশেষ করে নিজেদেরকে সুন্নি দাবি করেন আর কি, তো সেখানে আমি দেখেছি যে তারা এই জিনিসগুলো খুব কড়াভাবে প্র্যাকটিস করেন, কোনো তাবলিগকে তারা কিন্তু কোনো স্পেস দেন না। হ্যাঁ, তাবলিগেরাও তো নিজেরা তো নিজেদেরকে এখন বের করে দেয় সাতপন্থী এবং জুবাইরপন্থী। না না, শুধু তাই না, আমার দেখেন তাবলিগ একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম বলা হয়, কিন্তু আমি নিজে ময়মনসিংহে এক সময় হচ্ছে নিয়মিত আমি কাজের জায়গায় যাইতাম, সেখানে গিয়ে আমি অবাক হয়েছি যে কিছু তাবলিগের মানুষ সে কি করছে, যারা ভিন্ন ইসলামী ঘরানা তাদেরকে পুলিশে ধরাই দিছে যে এরা সামথিং রেডিক্যাল, এই জায়গায় বলে তারা কিন্তু ধরাই দিচ্ছে। সো এই যে নিজেদের মধ্যে এই যে ঝগড়াগুলো, হ্যাঁ, এবং আমরা অনেকে মনে করি যে তাবলিগ মানে হচ্ছে ধার্মিকতা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, সেই জায়গাগুলোতে আমি অসংখ্য প্রবলেম দেখছি। কারণ ধার্মিকতা এটা কোনো একটা বিষয় না, তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট আমরা তো গত কিছুদিন ধরে দেখেছি, এবং নানান জায়গায় নানান হতাহতের ঘটনাও আমরা দেখেছি, মারামারির বাইরে হতাহতের যে ঘটনাগুলো আমরা সেগুলো দেখেছি। ফলে আমরা যখন বলবো যে ইসলামপন্থী, ইট ইজ সামথিং যে এটা সিম্পলিফাইড হয়ে যাবে, ইসলামের মধ্যে নানান ধারা, নানান চিন্তা, নানান মতাদর্শ, ইভেন তাদের মধ্যে এই এই বিভক্তিগুলো, তারা কারো সুফিজমের ব্যাখ্যা নিয়ে, ইসলাম ধর্মের নানান আপনার হচ্ছে আয়াত ও হাদিসের নানান আপনার হচ্ছে এই যে ব্যাখ্যা, এইসব কারণে মতবিরোধ তৈরি হয়, তাদের নিজেদের মধ্যে নানা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ভাবে হাজির হয় যখন দেখি আমরা যখন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা উঠে যায়, সেই জায়গা থেকে আমি দেখি। আবার আপনি দেখেন সকল ইসলামপন্থী আবার মাঝে মাঝে এক হয়ে যায়, ফলে তাদের এই যে ক্লাস ইন্টারেস্টের জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। যেমন আমরা 2013 সালে দেখেছি যখন সকল ইসলামপন্থী কিন্তু একইভাবে হাজির হয়েছে, আপনি দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, জামাতের ঘরানা বলেন, আহলে হাদিস বলেন, তাবলিগি বলেন, সবাই কিন্তু সে সময় এক হয়ে গেছে। তখন তারা দে ফিল থ্রেটেন্ড এবং দে ফিল এন্ডেঞ্জার্ড
হ্যাঁ, তারা মনে করছে যে যে মুসলমান যে আইডেন্টিটি ইট ইজ সামথিং থ্রেটেন, তারা কিন্তু সে সময় সবাই এক হয়ে গেছে। আবার দেখেন এমন একটা বাস্তবতা তৈরি হচ্ছে, আবার পরস্পরের প্রতি পরস্পরের প্রতি আপনার মত পার্থক্য সবকিছু থাকবে, কিন্তু থাকাটার অর্থ মানে এই থাকাটা মানে কারণ পৃথিবীতে সবাই একই চিন্তার একই মতাদর্শের হয়ে যাবে, এটা 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 আশা করা হচ্ছে বাতুলতা। কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা। এই জিনিসটার আমি সবচেয়ে একটা বড় অভাব আর কি আমাদের দেখি অনেকে, মানে এই জন্য আমি মনে করি আর কি যে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে যে জায়গাটা দরকার, হ্যাঁ, প্লুরালিজমের যে জায়গাটা, এই প্লুরালিজম বলতে আমি পশ্চিমা ধারার প্লুরালিজমের কথা বলছি না, যে আমি একটা এনজিওবাদী পশ্চিমাবাদী হ্যাঁ প্লুরালিজমের কথা বলছি। ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনার শুধু আপনার যারা আপনার সমাজে যারা হচ্ছে অপর ধর্মের, যারা নারী জনগোষ্ঠী, যারা কাদিয়ানী, যারা আপনার হচ্ছে ট্রান্সজেন্ডার, যারা ভিন্ন ভিন্ন নানান মতাদর্শ নানান চিন্তার জায়গার মানুষ হচ্ছে, তাদের তাদের জন্য আপনার হচ্ছে তাদের যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে যে আপনি এই যে নানান নানান চিন্তা নানান পথের যে মানুষগুলো তাদের প্রতি আপনার ব্যক্তির জায়গা থেকে আপনার শ্রদ্ধাবোধ থাকার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি মুসলমান সমাজে উসমানীয় খেলাফত দেখেন, ওসমানীয় খেলাফত সাবা মাহমুদের কিন্তু ইন্টারেস্টিং কাজ আছে মাইনরিটি রিপোর্ট নিয়ে। তিনি দেখাচ্ছেন যে উসমানীয়দের নিজেদের মধ্যে যে মুসলমান সমাজ আছে তাদের নিজেদের মধ্যে এক ধরনের প্লুরালিজম ছিল, মানে পশ্চিমা ধারার প্লুরালিজমে আমি কথা বলছি না, মানে পারস্পরিক যে হ্যাঁ আমি বেরেলভি বা ধারার একজন, হ্যাঁ বেরেলভি চিন্তার অধীনের আমি একজন মুসলমান, আমি দেওবন্দি ধারার একজন মুসলমান, বা আমি হ্যাঁ আপনার হচ্ছে এই যে এটার নাম কি আমি আহলে হাদিস ধারার একজন মুসলমান, বা আমি একজন জামাতের হ্যাঁ মানে চিন্তার আমি একজন মুসলমান, নানান ধারা থাকতে পারে। কিন্তু সে সময় যে ওসমানীয় খেলাফতের সময় দেখা গেছে যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ গুলো ছিল, পারস্পরকে এই যে দেখেন এখন আমি তো অবাক হয়ে গেছি আমাদের, হ্যাঁ আমি যখন ফেসবুক খুলে আমি অনেকজনকে দেখি যে খুবই কুৎসিত ভাবে গালিগালাজ করেন। হ্যাঁ, মানে এই জিনিসগুলো হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে এমন কোন বাস্তবতা তৈরি হয়েছে তার মধ্যে, হ্যাঁ এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা এই জায়গাগুলো আলাপ মানে এই জায়গাগুলো এইভাবে গালিগালাজ করছেন, সেই জায়গাগুলো তাদের নিজেদেরই রিথিং করা উচিত, বাইরে থেকে চাপিয়ে দেওয়ার বিষয় না। প্রত্যেক কারণ হচ্ছে কারো এজেন্সিকে অস্বীকার করার বিষয় না, আমি বারবার যেটা বলি তাদের নিজস্ব বিচার বুদ্ধি আছে, বিচারবোধ আছে, সবকিছু তাদের আছে, কিন্তু তারা এই জায়গাগুলোতে আমি মনে করি আর কি যে তাদের হ্যাঁ মুসলমান একজন নাগরিক হিসেবে নানান ভাবে এবং ভবিষ্যতে যদি তারা হচ্ছে টিকে থাকতে চায়, হ্যাঁ আপনার হচ্ছে তাদের অপর যে জনগোষ্ঠী, হ্যাঁ তাদের বিষয়ে তাদের ভাবনা চিন্তাকে আমি মনে করি আর কি একটু রিথিং করা উচিত। এই রিথিং করা মানে পশ্চিম অর্থে আপনার তাদেরকে গুলার কথা বলছি না, এই প্রজেক্টটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে যে তারা কিভাবে একজন বেরেলভিকে দেখবে, কিভাবে একজন আপনার হচ্ছে দেওবন্দীদেরকে দেখবে, হ্যাঁ তাদের নিজেদের রিথিং করা উচিত। এই জায়গাগুলোকে তারা পরিষ্কার না করে তারা যদি দেশবাসীর সামনে হাজির হতে চায়, নাজমুল ভাই যেটা বলেছেন, হ্যাঁ তখন সেখানে নানান ধরনের সমস্যা থেকেই যাবে। এবং বাংলাদেশে আমরা স্বীকার করি না করি বাংলাদেশের বড় অংশ যেহেতু মুসলমান, এবং বাংলাদেশের মুসলমান ইসলাম ধর্মীয় নানান ধরনের চর্চা নানান ধরনের গোষ্ঠী থাকাই স্বাভাবিক, ফলে এই স্বাভাবিকতাকে তারা কিভাবে ব্যাখ্যা করবেন দেখবেন, হ্যাঁ তাদের নিজেদেরই রিথিং করা উচিত আর কি, কারণ তারা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের নিজেদের রিথিং করা উচিত। আমি বলে আমার বক্তব্য না আপনি একটা প্রশ্ন আসছে, ওইটা একটু উত্তরটা যদি আপনি এখনই দিয়ে দেন। আমি সকল প্রশ্ন উত্তর দিতে পারি। না ওই লেটেস্ট যে প্রশ্ন জাহিদ হাসান একটা প্রশ্ন চ্যাটের মধ্যে লিখেছেন, আপনি কি পড়বো? আচ্ছা জি পড়েন। মাসুদ তুমি প্রশ্নটা পড়ে শোনাও। হ্যাঁ, আমি বলতেছি জাহিদ হাসান একটা প্রশ্ন করছে যে কিন্তু আমরা যারা ইসলামিক সেন্সে প্লুরালিজম কিংবা টলারেন্সের কথা বলি তাদেরকে মডারেট মুসলিম বলে র্যান্ড কর্পোরেশনের দালাল বানিয়ে দেওয়া হয়, এই ব্যাপারে কি করা যায়? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আমি এই জায়গাটা আমি কিছুটা টাচ করেছি। হ্যাঁ, আপনার হচ্ছে এই জায়গাটা আমি অলরেডি টাচ করেছি যে হচ্ছে মডারেট মুসলমান, তারপর এই যে এই রেডিক্যাল মুসলমান, উগ্র মুসলমান, এই বিভাজনটা আমি এই বিভাজনটাকে একজন নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটাকে অস্বীকার করি, এবং নৃবিজ্ঞান এটা নিয়ে অসংখ্য কাজ আছে। আপনি যদি ধরে ধরে ক্যারোলিন ওজেলার কাজ আছে, ইরফান আহমেদের কাজ আছে, তালাল আসাদের কাজ আছে, কেউই উগ্রবাদী না, কেউই আপনার হচ্ছে উদারবাদী না। হ্যাঁ, এই জিনিসটা আসলে হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে এই যে আমরা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি এই জিনিসটাকে তালাল আসাদ
তালাসাদের জায়গায় তিনি এগুলোকে বলছেন যে এইভাবে ব্যাখ্যা না করে আমাদের ব্যাখ্যা করা হচ্ছে ডিসকার্সিভ ট্রেডিশন। একটা চিন্তার মধ্যে অসংখ্য চিন্তা থাকবে, হ্যাঁ, নানানজন নানান ভাবে চিন্তা করবে, তো সকল চিন্তাকেই কিন্তু আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে, হ্যাঁ। এবং কোন চিন্তার মধ্যে যদি কোনো শ্রদ্ধার চোখে দেখা, আবার এইটা কতটুকু শ্রদ্ধা, সেখানে তো আমরা দেখতেছি সেখানে এক ধরনের পারস্পরিক কনফ্লিক্টের নানান বিষয় আছে। ফলে এইখানে এই যে মুসলমানদেরকে যেভাবে ভাগ করে ফেলা, যে এ রেডিকেল এ লিবারেল, আপনি দেখবেন যে রেডিকেল, সে রেডিকেলের মধ্যে আবার দেখা যায় যে কি নানানজন নানান ভাবে চিন্তা করতেছে। আবার যাকে লিবারেল বলা হচ্ছে, যেমন বলা হয় যে যারা সুফি এরা হচ্ছে অনেক বেশি টলারেন্ট, হ্যাঁ, যারা তাবলিগি তারা হচ্ছে অনেক বেশি টলারেন্ট, তারপর হচ্ছে তারা অনেক ওপেন, অন্যদের প্রতি সহিষ্ণু। আপনি আবার দেখেন তাবলিগীদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আছে। আবার অমুককে বলা হচ্ছে আপনার হচ্ছে সে অনেক বেশি রেডিকেল, হ্যাঁ, এটা নিয়ে আপনি ফয়সাল দেবজির কাজ আছে, সে বলতেছে যে তালেবানদেরকে রেডিকেল বলা হচ্ছে। আবার ওদের মধ্যে দেখা যাবে যে কি ওদের মধ্যে এক ধরনের এথিক্যাল ল্যান্ড আছে। ফলে এই যে ব্র্যান্ডিং লেভেলিং, যে কাউকে উগ্রবাদী জেহাদি, তারপর হচ্ছে কাউকে হচ্ছে অতিরিক্ত, হ্যাঁ, যে সে হচ্ছে হ্যাঁ মডারেট, কে হচ্ছে একদম ট্রেডিশনাল, এই যে বিভক্তি করাটা, হ্যাঁ, আপনার হচ্ছে এই বিভক্তি করাটা আমি নির্বিজ্ঞানের জায়গা থেকে আমি মনে করি এটা হচ্ছে একটা সমস্যাপূর্ণ। যে নিজেকে মুসলমান দাবি করে এবং সে নিজেকে মুসলমান দাবি করে এবং মুসলমানের জায়গা থেকে সে নিজেকে রিক্লেম করে, আমি তাকেই একটা ইসলামের একটা অংশ আকারে পাঠ করি এবং সেই জায়গা থেকে আমি তাকে পাঠ করা শুরু করি। আমার জায়গাটা থ্যাংক ইউ। সরি, আমি আর 1 মিনিটে শেষ করছি। এখন আসেন, এই যে দালাল, মানে দালাল বানিয়ে দেওয়া হয়, এই দালাল বানিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে নাথিং বাট পলিটিক্যাল ইন্টারেস্ট। আপনার যে পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা, ক্লাস ইন্টারেস্ট বলে আর কি, মার্কসিস্ট ভাষা যদি বলি যে নিজেদের যে ক্লাস ইন্টারেস্ট থাকে সমাজের নানান গ্রুপের মধ্যে, ইসলামপন্থী নানান গ্রুপের মধ্যে নিজেদের ক্লাস ইন্টারেস্ট আছে, নিজেদের রাজনৈতিক ইন্টারেস্ট আছে। ফলে রাজনৈতিক ইন্টারেস্টের কারণে কেউ দেখা যায় যে কাউকে হেয় করে, তুচ্ছ প্রতিপন্ন করে, গালাগালি করে, এটা স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমাদের থ্যাংক ইউ আমাদের অনারেবল যারা ডিসকাশন ছিলেন, প্যানেল আলোচক, ওনারা আলোচনা করেছেন, আলোচনাটা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি আলোচনাতে এনগেজ হওয়ার কারণে বেশি নোটও নিতে পারি নাই। তো যাই হোক, এখন ফ্লোর থেকে আলোচনার জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডাইরেক্টর ইব্রাহিম হোসেন হাত তুলেছিলেন। আপনি কি আছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি জাস্ট কাপল অফ মিনিটস এর মধ্যে যদি। জি, ধন্যবাদ সিএসসিএস কে এই ওয়েবিনারের আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ ডিসকাশনদেরকে তাদের তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। আমরা অনেক কিছু নতুন তাদের আলোচনা থেকে জানতে পারলাম। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু ইসলামপন্থীদের মধ্যে উগ্রবাদিতার ধরন, কারণ এবং এর প্রতিকার। তো আসলে এই টাইটেল দেখে যে এক ধরনের বিভ্রান্তি আসতে পারে যে আমরা শুধু ইসলামপন্থীদের মধ্যে উগ্রবাদিতা খুঁজছি কিনা। তো আসলে ব্যাপারটা সেরকম না। উগ্রবাদিতা ইসলামপন্থী, অন ইসলামপন্থী, ইভেন নাস্তিকদের মধ্যেও থাকতে পারে। তাহলে আমরা কেন ইসলামপন্থীদের মধ্যে উগ্রবাদিতার বিষয় নিয়ে আলোচনা করছি, এটার একটা ব্যাখ্যা আমাদের যে প্রেজেন্টার প্রোগ্রামের শুরুতেই বলেছে যে ইসলাম একটি মধ্যমপন্থায় বিশ্বাস করে। তো আসলে ইসলামপন্থী হওয়ার দাবি হচ্ছে মধ্যমপন্থী হওয়া। তো সেটা যখন না হয় তখন আমরা এটা নিয়ে চিন্তিত হই যে কেন ইসলামপন্থীরা উগ্রবাদী হচ্ছে। তো এই বিষয়ে আমরা যদি চিন্তা করতে যাই বা একাডেমিক আলোচনা করতে যাই, সেখানে উগ্রবাদিতার ধরনের কথা যদি আমরা চিন্তা করি, যে উগ্রবাদিতার অনেকগুলো ধরন বা টাইপস হতে পারে। এটা মাইল্ড থেকে স্ট্রং উগ্রবাদিতা হতে পারে। আমরা মাইল্ড লেভেলের উগ্রবাদিতা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। তো মাইল্ড লেভেলের উগ্রবাদিতা আমরা দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এক একজনের মতামতকে দেখে তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া, ব্লক করা, বা তাকে কমেন্টের মাধ্যমে অ্যাটাক করা, বা এরকম আলাপচারিতার মাধ্যমে অ্যাটাক করা, সেগুলো এক ধরনের মাইল্ড ধরনের উগ্রবাদিতার প্রকাশ। আর এর স্ট্রং প্রকাশ হচ্ছে একেবারে সশস্ত্র অ্যাটাক করা। তো
এই উগ্রবাদিতার কারণ দিকে যদি আমরা তাকাই, এর মোটা দাগে এর সামাজিক অ্যাসপেক্টস আছে, রাজনৈতিক অ্যাসপেক্টস আছে, ইকোনমিক অ্যাসপেক্টস আছে, তারপরে এডুকেশনাল অ্যাসপেক্টস আছে, এবং এর মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস আছে। আমাদের দুইজন প্যানেল ডিসকাসেন্ট অতি অবশ্যই অনেক সুন্দরভাবে এর ঐতিহাসিক, সামাজিক এবং রাজনৈতিক অ্যাসপেক্টস গুলো টাচ করেছে। তো আমি যেহেতু আই বিলং টু দ্য একাডেমিয়া, আমি শিক্ষাগত জায়গাটাতে কথা বলতে চাচ্ছি। আমার কাছে উগ্রবাদিতার কারণ যদি আমি তাকাই, আর আমি যদি এর শিক্ষাগত দিক থেকে যদি এটাকে দেখার বা বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে ইসলাম শিক্ষা এবং ইসলাম প্রসারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যেই অনেক ধরনের সমস্যা আছে, যার একটা বহিঃপ্রকাশ হয় উগ্রবাদিতার মাধ্যমে। আমরা যদি মোটা লাগে ইসলামপন্থী, যদিও এটা একটা লুজ টার্ম, আমরা আলোচনা চলে আসছে যে আমরা কাউকে স্পেসিফাই করছি না, মোটামুটি আমরা যারা ইসলামপন্থী বলতে যাদেরকে আমরা বুঝছি, তারা তাদের যে তাদের থট বিল্ড আপ প্রসেসটা কিরকম, বা তাদের নলেজ বিল্ড আপ প্রসেসটা কিরকম, তাদের ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা কিরকম, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি দেখি, এটা আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে আমরা এক ধরনের ডিডাকটিভ অ্যাপ্রোচ ফলো করি। আমরা যখন রিলিজিয়াস টেক্সট পড়ি, আমরা সেখানে একটা কিন্তু ম্যাক্সিমকে সামনে রেখে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি ইন এ ডিডাকটিভ ওয়ে। তো যেমন কোরআনে বা হাদিসে কোনো একটা কথা বলা আছে, কিন্তু সেই রুলিংটা কিভাবে আসলো সেটার আমরা পর্যালোচনাটা করি বা সেই টেক্সটটাকে বোঝার চেষ্টা করি, এটা ডিডাকটিভ ওয়েতে। ইন্ডাকটিভ ওয়েতে আমরা করি না। তো এই ডিডাকটিভ অ্যাপ্রোচে নলেজ প্র্যাকটিসের একটা বড় সমস্যা হচ্ছে, আমি যখন ফর এক্সাম্পল আমাকে বলা হলো যে সমকামীরা খারাপ বা সমকামীদেরকে শাস্তি দিতে হবে, ঠিক আছে, তো এটা আমি একটা রুলিং হিসেবে যখন পাই, তখন কিন্তু আমি পরবর্তী ধাপে খোঁজার চেষ্টা করি যে এরা কারা, আর এদেরকে আমি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি ইন্ডাকটিভ অ্যাপ্রোচে আমাদের নলেজ প্র্যাকটিসটা হইতো, যে আমরা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল থেকে আমরা জেনারেল ইয়েতে পৌঁছতে পারতাম, সিদ্ধান্তে পৌঁছতে পারতাম, যেটা অন্য ডিসিপ্লিনে দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের প্লুরালিজম বা একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বলে আমার মনে হয়। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে আমাদের যে লেকচার সিস্টেম, আমরা মূলত ধর্ম সম্পর্কে আমাদের যে শিক্ষা, এটা আমাদের যে ওয়াজ মাহফিল বা জুমার খুতবাগুলোতে আমাদের যে ইমামরা বক্তব্য দেয়, তো ওনারা ওই মিম্বারে বসে যদি ভুলভাল ইন্টারপ্রিটেশনও করে, আমি অ্যাজ এ অডিয়েন্স আমি সেখানে কিন্তু তাকে কারেক্ট করতে পারি না। এই ওয়ান সাইডেড লেকচার সিস্টেমের কারণে একজন সাধারণ মুসলমান, একজন অল্প শিক্ষিত বা যিনি খুব নিজে কোরআন হাদিস এক্সপ্লোর করার সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে সে মিম্বার থেকে যেই ঘোষণাটা পায় সেটাকেই সে ইসলামের মেসেজ হিসেবে ধরে নেয়, এবং সেই ক্ষেত্রে তারা অনেক ভুল মেসেজ নিয়ে আসে। আমরা যদি শুধুমাত্র জুমার খুতবাগুলোকে অ্যানালাইসিস করি এবং প্রতিটা জুমার খুতবাতে মুখস্থভাবে যেইভাবে ইহুদি নাসারা পশ্চিমা শক্তি এদের বিরুদ্ধে বা এদেরকে যেভাবে অ্যাড্রেস করা হয়, সেই ক্ষেত্রে এইগুলো যখন আমরা একটা সময় পর্যন্ত আমরা যখন এই যে অডিয়েন্সটা শুনি, আমাদের ভিতরে এক ধরনের উগ্রবাদিতার জন্ম হয়। তারপরে হচ্ছে থার্ড পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের লিটারাল ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক টেক্সট, এই যে একটা ব্যাপার, আমরা আমাদের যে ইসলামিক দলগুলো আছে, স্পেশালি যাদের মধ্যে রাজনীতির সম্পৃক্ততা আছে, আপনার এরা এদের বিভিন্ন বয়ানে এবং বিভিন্ন লিটারেচারে তারা তাদের আইডিওলজিকে সাপোর্ট করার জন্য বিভিন্ন কোরআন হাদিসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, এবং সেই রেফারেন্সগুলি অধিকাংশ ক্ষেত্রেই লিটারাল ইন্টারপ্রিটেশন।
এবং সেই লিটারাল ইন্টারপ্রিটেশনের একটা খুব ভয়ঙ্কর দিক আছে যেটা মানুষকে উগ্রপন্থার দিকে ধাবিত করে। ফোর্থ যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইগনোরেন্স অ্যাবাউট দ্য কমপ্লেক্সিটিজ অফ দ্য ইস্যুস। আমরা আসলে এই যখন এটা উদাহরণ হিসেবে আমি যদি এভাবে দিই যে একটা পর্যায়ে বাংলাদেশে এই যারা অটিস্টিক শিশু ছিল তা অটিজম ব্যাপারটা মানুষের মধ্যে যখন ব্যাপকভাবে শিক্ষার প্রচলন ছিল না, মানুষ যখন অটিজম কি এটা জানতো না, তখন এটাকে ভূতে ধরা, জিনে ধরা বা তাকে অচ্যুত মনে করা এগুলি করা হতো। তো সেই ক্ষেত্রে যেরকম আমরা ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড ধারণ করি, সেই ক্ষেত্রে ইসলামপন্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আকারে বিভিন্ন ইস্যুতে ওই বিষয়গুলা জটিলতা সম্পর্কে ওই ইনডেপথ নলেজ না থাকার কারণে সেই বিষয়গুলো সম্পর্কে এক ধরনের হেস্টি ডিসিশন নেওয়া বা সেই ইস্যুগুলো সম্পর্কে এক ধরনের দ্রুত কোনো একটা সিদ্ধান্তে আসা এবং এক ধরনের চরমপন্থী অবস্থান নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো এছাড়া আমরা চিন্তা করি যে আসলে একটা চরমপন্থা আর একটা চরমপন্থার জন্ম দেয়, এটা রাজনৈতিক ভাবেও হইতে পারে এবং যেই রাজনীতি সংস্কৃতিতে মানুষের বলার স্কোপ থাকে না, যেখানে মানে সেখানেই কিন্তু চরমপন্থার উদ্ভব হয়। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ডিটেলস বলেছেন। আর আমরা ফ্লোর থেকে যে ডিসকাশন গুলো শুনবো সেগুলো আমরা সিস্টেমেটিক্যালি করব। তো হ্যান্ড রেজের দিক থেকে এরপরে যিনি হ্যান্ড রেজ করেছেন ইশরাক ফাহিম, আপনি যদি আপনার কথাগুলো বলেন উইদিন কাপল অফ মিনিটস, 3 to 4 মিনিটস। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, প্লিজ 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করবেন আশা করি। আচ্ছা, প্রথমে শুরু করছি হলো উগ্রবাদ ব্যাপারে আমরা কিভাবে উগ্রবাদ আইডেন্টিফাই করব, শুধুমাত্র ইসলামপন্থীদের মধ্যে না, উইদিন মুসলিম সোসাইটি অ্যাজ এ হোল। সেটা সম্পর্কে সালমান সাঈদের একটা উম্মার কনসেপ্ট আছে, সেটা উনি কোরআনের ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন বা ইসলামের হারমেনিউটিক্সে বলতেছেন যে আসলে আমরা কোন ব্যাখ্যা নিব, বা সেখানে তিনি বলতেছেন যে হচ্ছে যে উম্মা মোটা দেখে কখনো ভুল করে না, এবং এ সম্পর্কিত হাদিসও আছে প্রাসঙ্গিক। তো উম্মা যেহেতু মোটা দেখে ভুল করে না, কাজে উম্মা যেটাকে মোটামুটি ঠিক মনে করবে সেটাকে আমরা ঠিক বলতে পারি। তো এখানে আমরা উম্মার দিকে তাকাই, আমরা উম্মা কি বলতেছে উগ্রবাদ প্রসঙ্গে। বিভিন্ন রিসার্চ হয়েছে, প্রচুর কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়েছে, পিউ থেকে শুরু করে বহু। তো সেখানে উম্মা রিসাউন্ড খুবই রিজলিউটলি বলছে যে তারা দায়েশের মতন উগ্রবাদী গ্রুপকে রিজেক্ট করে, একই সাথে মডার্নিস্ট হিসেবে যাদেরকে বলা হচ্ছে তাদেরকেও রিজেক্ট করে। তো আমরা যদি সেই উম্মার কনসেপ্ট থেকে উগ্রবাদকে দেখি তাহলে দুটাই উগ্রবাদী। এই মডার্নিস্ট যারা উম্মাকে ইউরোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ দিয়ে রিফর্ম করতে চায় তারা উগ্রবাদী, উগ্রবাদ বিরোধিতার নামে উগ্রবাদী, এবং দায়েশের মতন গ্রুপ যারা তারা উগ্রবাদী। এবং এটাই হচ্ছে ওয়াসাতিয়া, উম্মা ওয়াসাতিয়া, উম্মা মধ্যমপন্থী এবং উম্মা এই দুইটাকে রিজেক্ট করছে। আমার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কথায় কথায় একটা প্রশ্ন করি ইসলাম এই প্রসঙ্গে কি বলে, ইসলাম এই প্রসঙ্গে কি বলে, ওই প্রসঙ্গে কি বলে। এটা একটা খুবই প্রবলেমেটিক জায়গা। সেখান থেকে আমি মনে করি যে হচ্ছে উগ্রবাদের তৈরি হয়। মানে ইসলাম একটা বিষয়, কিন্তু ইসলাম সবসময় আমরা যখন বলি যে কোনো বিষয় হুকুম হাকাম নিয়ে, আসলে ইসলাম কিছু বলে না, ইসলামের বিভিন্ন স্কুল অফ থট কি বলে। আমরা যখন এই প্লুরালিটিটাকে অস্বীকার করে জিজ্ঞেস করি ইসলাম কি বলে, সেখান থেকেই নাজমুল ভাই যেমন বললেন যে আল জামাত, এই ধরনের খুবই প্রবলেমেটিক কনসেপ্টের তৈরি হয়। আল জামাত কনসেপ্ট থেকে পরে তাকফিরি প্রবণতা, এবং তাকফিরি প্রবণতা থেকেই এই উগ্রবাদের এই বিষয়টা তৈরি হয়। তো আমরা এখানে আমি মনে করি যে উগ্রবাদ করতে আসলে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একটা হেজিমনিক ইসলামিক প্যারাডাইম তৈরি করা, এবং সেই প্যারাডাইমের মধ্যে বিভিন্ন ধরনের স্কুল অফ থটকে স্পেস করে দেওয়া। তো সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এখানে উগ্রবাদকে আমরা আটকাতে পারবো খুব সুন্দরভাবে। তখন আমাদের আল জামাতের প্রবলেম গুলো থাকবে না। সেটা আর লাস্ট পয়েন্টে একটা লাস্ট সেটা হলো যে আগের জন যেটা বললেন যে ইন্ডাকটিভ রিজনিং এবং অডিয়েন্স কারেকশনের সুযোগ না থাকা, তো আমাদের দেশে যেভাবে ধর্ম শেখা হয়, তো এই জায়গাটা আসলে অনেক সময় হলো ওই আলী রিয়াজ সাহেবরা যেরকম কথা বলেন সেটা অনেক সময় দ্বিরুক্তর মতন শোনায়।
কাজে ব্যাপারটা আসলে সে ঠিক এরকম না, যে বরঞ্চ আমাদের ইসলাম শেখার যে ট্র্যাডিশনাল ওয়েটা ছিল সেটা ভেঙে যাওয়ার ফলে, আপনার শিক্ষার গণতন্ত্র আনার ফলে এখন সবাই ইসলাম নিয়ে কথা বলতে পারে। নাজমুল ভাই যেমন বললেন, সবাই এখন ফতোয়া দেয়। তো এইটার ফলেই আসলে বরঞ্চ হচ্ছে আমাদের উগ্রবাদটা তৈরি হচ্ছে। আমরা যদি আমাদের ট্র্যাডিশনাল যে অথরিটি, রিসেন্টলি এবি পার্টি একটা ইয়ে দিয়েছে, বক্তব্য ইয়ে পাঠিয়েছে আর কি, বিবৃতি দিয়েছে। বিবৃতিটা আমার কাছে একটা দিকটা খুব ভালো লাগছে, সেখানে তারা বলছে যে হচ্ছে হলো যে অমুক তো ডাক্তার মানুষ, উনি তো আলেম না, উনি কিভাবে ফতোয়া দেন। আমরা যদি এই জিনিসটা সবসময় মাথায় রাখি যে আসলে সবাই ইন্ডাকটিভ রিজনিং করার যোগ্য না, সবাই বক্তাকে কারেক্ট করে দেওয়ার যোগ্য না, সবার একটা অথরিটির জায়গা আছে। তো সেই জিনিসটা যদি আমরা হচ্ছে মাথায় রাখি, তাহলে আমরা ইনশাল্লাহ এই উগ্রবাদ বিষয়টাকে অনেকখানি ইয়ে করতে পারবো। এবং বিভিন্ন রিসার্চ দেখাইছে যে হচ্ছে উগ্রবাদ জন্ম হয় হচ্ছে হলো প্রতিটা মানুষের অপিনিয়ন ফর্ম করার মাধ্যমে। এভরিওয়ান ইজ এ মুফতি নাওয়াডেজ। তো এটাই আর কি আমার এখানে কথা। থ্যাংক ইউ ফর ইউর ব্রিফ ডেলিভারি, ডিসকাশন, সাপ্লিমেন্টেশন। তবে ইব্রাহিম হোসেন এখানে আসলে মাদ্রাসা শিক্ষা নিয়ে যেটা বলেছেন, এটা বোধহয় প্যাসিভ লার্নিং সিস্টেমটাকে উনি নেগেটিভলি বলেছেন। ইনস্টিড উনি হয়তো চেয়েছেন যে একটা ইন্টারেক্টিভ বা আমি যে 1 মিনিট বলছেন, হ্যাঁ মোজাম্মেল ভাই ঠিকই বলছেন। ফর এক্সাম্পল, আমরা আজকের যে আলোচনাটা করছি, আপনি কি মনে করেন কোন 2-3টা ইসলামপন্থী দলের লোকেরা একসাথে বসে এরকম বিষয়ভিত্তিক আলোচনা করে? তারা কিন্তু করে না, তারা ওয়ান সাইডেড ডেলিভারি দেয়। ঠিক আছে, মিম্বারে বসে এক ধরনের কথা বলে। আমি বলছি যে এরকম যখন ওপেন ডিসকাশন হবে, বিভিন্ন মতামত প্রকাশ করার সুযোগ হবে, তখন কিন্তু অনেকগুলো অ্যাসপেক্টস বেরিয়ে আসবে এবং আমাদের মধ্যে এক ধরনের সহনশীলতা। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তো দেখি যে ফেকার ডেভেলপমেন্টের কথা ফাহিম বলেছেন, এটা খুব চমৎকার করে বলেছেন, এবং ফেকার মধ্যে যে বৈচিত্র্য আছে। আমরা তো দেখি যে ইমাম আবু হানিফার সাথে একটা প্রচলিত কথা হলো যে ওনার 2 প্রধান শিষ্য ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, ওনার সাথে মানে 1/3 মাসলাতে দ্বিমত পোষণ করেছেন। তো এই দ্বিমত পোষণ করার ট্রেডিশনটা এখন ইসলামী শিক্ষাগুলোর মধ্যে সম্ভবত নাই। আর ফাহিম সুন্দর করে বলেছেন। তবে ডাক্তার সাহেবের কথা যিনি বলেছেন, ডাক্তার সাহেব কিন্তু কোনো ফতোয়া দেন নাই। হ্যাঁ, ওনারা প্রশ্ন করেছেন, হ্যাঁ ডাক্তার ফতোয়া দিতে পারবেন, এটা যেমন ঠিক তেমনি আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা পরে করব, যিনি মেসেজ করেছেন। তো ডাক্তার সাহেবের পক্ষের লোকেরা হয়তো বলবো যে উনি তো ফতোয়া দেন নাই, আপনারা কিভাবে সেটাকে নিন্দা করেন আর কি। হ্যাঁ, যাই হোক, তবে পয়েন্টটা ভ্যালিড, সেটা হচ্ছে যিনি যে ফিল্ডের। জি জি প্লিজ। ওখানে আমি কনটেক্সটে আমি যাচ্ছি না, কনটেক্সটের ভিতরে যাচ্ছি না যে ডাক্তার আসলে ফতোয়া দিবেন কিনা এবং তার প্রতি উত্তরে এবির কথাটা ওই কনটেক্সটে ঠিক আছে কিনা। আমি জাস্ট আইসোলেট একটা সেন্টেন্সটাকে। জি 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 আমার কাছে ঠিক আছে, বাট না ঠিক আছে। আমি ফাহিম, আমি আসলে I was just going to say this what you have said just right now. সেটা হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে যিনি যে ফিল্ডের লোক নন, এক্সপার্ট নন, তিনি সেই ফিল্ডে কথা বলা বা সেরকম মতামত দেওয়া, এটা ফতোয়া না হলেও যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের সে ধরনের বিষয়টা তো খেয়াল রাখা উচিত, যেটা এখন রাখা হচ্ছে না। তো আমাদের এখানে আছে জুবায়ের আল মাহমুদ, তিনি হাত তুলেছেন। তো জুবায়ের এই আলোচনাটাতে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে 7টা ওনার আর্টিকেল দিয়েছেন পড়ার জন্য। এখন 7টা আর্টিকেলের উপর উনি 1 মিনিট করে বললে ওনাকে 7 মিনিট দেওয়া উচিত, কিন্তু আমি আশা করবো যে উনি 5 মিনিটের মধ্যে শেষ করবেন। জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য শুকরিয়া স্যারকে এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। স্যার আমাকে যদিও 5 মিনিট দিচ্ছেন, কিন্তু আমি খুব সংক্ষেপে কাজটা করব, কারণ আমি অন্যদের থেকে কথা শুনতে চাচ্ছি এবং হচ্ছে মূলত এখানে যারা আছেন সবাই আমার থেকে খুব ভালো বিষয় বলছেন। আমি শুরুতে কয়েকটা বিষয় অ্যাড্রেস করে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে উগ্রতা, যেটা আমরা এখন পশ্চিমা ওয়ার এন্ড টেররের মধ্য দিয়ে শুনছি, ব্যাপারটা কিন্তু তারা বলতেছে সেটা ঠিক আছে, কিন্তু উগ্রতার যে কখনোই ইসলামে ছিল না, অথবা হচ্ছে কখনোই উগ্রতা ইসলামের নাম দিয়ে উগ্রতা হয়নি, এটা শুধু ওয়ার এন্ড টেররের পরে আমরা জানছি। ব্যাপারটা কিন্তু তা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মধ্য দিয়ে ইসলাম কায়েম অথবা হচ্ছে রাষ্ট্র কায়েম করার যেই তৎপরতা ছিল, তার মধ্য দিয়ে কিন্তু উগ্রতা শুরু হয়েছে এবং সেটা চর্চা দীর্ঘকাল থেকে চলছে। আমাদের প্রচুর খলিফা হত্যা হয়েছে, তারপরে হচ্ছে প্রচুর আমাদের উগ্র কাজগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এগুলো কখনোই মেইন মূলধারার মধ্যে ছিল না। এই উগ্রতা গুলোর কারণে সবসময় মূলধারা
তাদেরকে যারা উগ্র কার্যক্রমে অংশ নিয়েছে তাদেরকে খারেজি বলেছে, তাদেরকে মানে তাদেরকে করে নাই, তাদেরকে মূলধারার আলেমরা কখনো এটাকে গ্লোরিফাই করে নাই, মানে এই উগ্রতাটাকে কখনোই জাস্টিফাই করে নাই মূলধারার আলেমরা। এবং এর জন্যই এই উগ্রতাকে বাদ দিয়ে মূলধারার আলেমরা একটা কনসেপ্ট বিল্ড আপ করছেন, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। আহলে সুন্নাহ ওয়াল জামা মানে হচ্ছে এটা এমন একটা বৃত্ত যে বৃত্তের মধ্যে যারাই আসতে চায় সবাইকে স্থান দেবে, এবং এখানে কোনো ধরনের নাই, সংকীর্ণতা নাই। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল কনসেপ্ট। এবং এই দর্শনের ভিত্তিতে যতজন বই পুস্তক লিখছেন, আশারি, ইমাম আশারি, আবু হানিফা, তারা বলছেন যে যারাই কাবার দিকে ফিরে নামাজ পড়বে, নিজেকে মুসলিম বলবে, তারাই আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তাহলে সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে উগ্রতাকে যখন মূলধারার আলেমরা, মূলধারার স্কলাররা যখন কোনো উগ্র কর্মকাণ্ডকে জাস্টিফাই করা শুরু করেছেন, তখন হয়েছে প্রবলেম। এর আগ থেকেই কিন্তু উগ্রতা ছিল, কিন্তু সেটাকে জাস্টিফাই করে নাই। যখন থেকে জাস্টিফাই করা শুরু হলো তখন থেকে হচ্ছে প্রবলেম। এখন কথা হচ্ছে কখন থেকে জাস্টিফাই করা শুরু হলো কিছু কিছু উগ্রতাকে অথবা তাকফিরের ধারণাগুলোকে, সেটা হচ্ছে মূলধারার কিছু আলেম এটাকে ওসমানী খেলাফতের সময়, পরবর্তীতে ওসমানী খেলাফত যখন দুর্বল হয়ে যায় অথবা রাজনৈতিকভাবে যখন মুসলিমরা দুর্বল হয়ে যায়, তখন সৌদি আরব রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হতে চাচ্ছিল, তখন তাদের একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড দরকার হয়েছে, এবং সেই ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা তৈরি করেছেন তখন অনেক স্কলার। তাদের মধ্যে আমরা জানি হচ্ছে কি বলে যে ওস্তাদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি তখন একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ওই রাষ্ট্র তৈরি করার জন্য তাকে তৈরি করতে হয়েছে, এবং তিনি তখন ক্লাসিক্যাল স্কলারদের বাইরে এসে তিনি তখন কয়েকটা ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে তাওহিদকে ভাগ করা। তিনি তাওহিদকে 3 ভাগ করছেন, এবং 3 ভাগ করে একটা ভাগ করছেন তাওহিদুল হাকিমিয়া, অর্থাৎ হচ্ছে মানে রাষ্ট্রীয় হুকুমের জায়গা থেকে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। এই ধারণাটা মূলধারায় আস্তে আস্তে শুরু হলো, এবং এই মূলধারার মধ্যে এই ধারণাটাকে আরো গ্লোরিফাই করছেন পরবর্তীতে। মজার ব্যাপার হচ্ছে এই তাওহিদুল হাকিমিয়া ধারণাটা কলোনিদের বিরুদ্ধে খুব সফলভাবে ব্যবহার করতে পেরেছেন, কলোনিদের বিরুদ্ধে, এবং তখন সাধারণ মুসলিমদের মধ্যে এই ধারণাটা খুব ভালোভাবে গেঁথে গেছে এবং এটাকে খুব পজিটিভলি ব্যবহার করতে পেরেছেন। কিন্তু সমস্যা হয়ে গেল, কলোনি যখন চলে গেল তখন এই ধারণাটা কিন্তু রয়ে গেল, যেটা কলোনিদের বিরুদ্ধে নতুন করে আবিষ্কৃত হয়েছে একটা ধারণা। এই ধারণাটা মুসলিমদের মধ্যে, মূলধারার স্কলারদের মধ্যে রয়ে গেল, এবং রয়ে গিয়ে এটাকে তারা পরবর্তীতে মুসলিম শাসকদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করলেন। এটা কখন করলেন? যেমন পাকিস্তান যখন তৈরি হচ্ছে, তখন অনেক স্কলারদের মতে, মোহাম্মদ আসাদ থেকে শুরু করে অনেক স্কলারদের মতে এটা কিন্তু একটা ইসলামী রাষ্ট্র, অথবা ইসলাম যেভাবে চাচ্ছিল সেভাবেই হচ্ছে একটা রাষ্ট্র। কিন্তু মাওলানা মওদুদী থেকে শুরু করে অথবা হচ্ছে আবুল হাসান নদভী, অথবা যখন দেওবন্দ খন্ডার অনেকেই কিন্তু মনে করছেন না এটা ঠিক আছে, এটা ইসলামী রাষ্ট্র হিসাবে এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু কিছু কিছু আলেম, মাওলানা মওদুদী থেকে শুরু করে, ওস্তাদ মওদুদী থেকে শুরু করে, ওস্তাদ কুতুব শহীদ থেকে শুরু করে অনেকেই বলছেন না, এটা ইসলামী রাষ্ট্র না, আমাদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র এটা না, অথবা তাওহিদুল হাকিমিয়া দ্বারা আমরা আসলে যা বুঝাতে চাচ্ছি এটা এই রাষ্ট্র দ্বারা আমাদের এই উদ্দেশ্য সফল হয় না। ফলে তারা এই আন্দোলনটাকে আরো বর্ধিত করেন। এখন চলে আসি আমরা এই তত্ত্বগত আলোচনা বাদ দিয়ে আমরা চলে আসি সরাসরি বাংলাদেশের আলোচনায়। বাংলাদেশে যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের রাজনীতি মেনে নিয়ে কমপক্ষে 10টি ইসলামী রাজনীতি দল তাদের বাংলাদেশে নিবন্ধিত হয়েছে। এখন প্রত্যেক দলের আলাদা আলাদা করে একটা ইসলামী রাষ্ট্রের মডেল অথবা হচ্ছে তাদের একটা ইসলামপন্থী একটা ধারণা, ইসলামী রাষ্ট্রের একটা মডেল আছে। এখন আওয়ামী লীগ, আমরা জানি আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে খারিজ করার জন্য আওয়ামী লীগ বিএনপি কে বলে যে তারা দুর্নীতিবাজ, বিএনপি আওয়ামী লীগকে বলে যে তারা হচ্ছে ফ্যাসিবাদ অথবা অন্যান্য একে অপরকে এই ধরনের অভিযোগগুলো দেয়। এটা রাজনৈতিক অভিযোগ, এবং এই অভিযোগগুলো প্রমাণ করার জন্য তারা যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত হাজির করতে পারে আদালতে, অথবা হাজির করা যায়, যদিও পারুক না পারুক সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু হাজির করা যায় আদালতে যে আমি দুর্নীতিবাজ কি দুর্নীতিবাজ নয় এটা প্রমাণ করা যায়। কিন্তু ইসলামপন্থীদের অভিযোগগুলো অপর দলের পক্ষে কিন্তু এটা না যে সে দুর্নীতিবাজ অথবা সে ফ্যাসিস্ট। ইসলামপন্থী রাজনীতি যারা করেন তারা নিজেদের যৌক্তিকতা প্রমাণ করার জন্য তারা অপর দলকে তখন যেটা করেন সেটা হলো তাকফিরি পন্থা অবলম্বন করেন, যেটা আওয়ামী লীগ অথবা বিএনপি করে না, অথবা হচ্ছে অন্য কোনো সেকুলার দলগুলো করে না। ইসলামপন্থী দলগুলো একে অপরকে অথবা নিজেদের যৌক্তিকতা বাস্তবায়ন করার জন্য তারা আওয়ামী লীগকে বলে যে তারা কম মুসলিম,
তারা সেকুলার মুসলিম, তারা হচ্ছে অল্প মুসলিম, তারা ভ্রান্ত মুসলিম, অথবা শাসনতন্ত্র আন্দোলন, তারা জামাত ইসলামকে বলবে যে তারা ভ্রান্ত মুসলিম, তারা অমুকের দালাল তমুকের দালাল। ফলে এখানে যে অভিযোগগুলো আসছে, ইসলামপন্থী দলগুলো তার বিপরীত দলগুলোকে যে অভিযোগগুলো করতেছে সেটা হচ্ছে ইমানই অভিযোগ, মানে হচ্ছে ইমান নাই, ইমান কম বেশি। কিন্তু আমরা জানি যে ইমানের ব্যাপারটা পুরোপুরি হচ্ছে আল্লাহর উপরে, এটা আদালতে প্রমাণ করার বিষয় না। কেউ যখন নিজেকে মুমিন বলবে তখন সেটা আর আদালতে প্রমাণ করার ব্যাপার থাকবে না। তো এই জায়গা থেকে উগ্রতা অন্য জায়গায় সব সময় ছিল, সব দলে ছিল। এই কি বলে যে হচ্ছে সেকুলারদের মধ্যে উগ্রতা আছে, কমিউনিস্টদের মধ্যে উগ্রতা আছে, গণতন্ত্রপন্থীদের মধ্যে উগ্রতা আছে, সবার মধ্যে উগ্রতা আছে, ওইটা নিয়ে কোনো কথা না। কিন্তু যখন এই উগ্রতাটা ইসলামী নাম নিয়ে আসে তখন প্রবলেম হচ্ছে, তখন সেটাকে আর প্রমাণের জায়গা থাকে না, তখন সেটা আল্লাহর কাছে চলে যায় এবং মানুষ তখন বিপরীতপন্থী ইসলাম বিপরীতে যারা আছে তাদেরকে হত্যা করার মতো বৈধতা অন্যান্য কিছু পেয়ে যায়, কিন্তু যেটা আসলে তার অধীনে নাই, যেটা আসলে আল্লাহর অধীনে, যেটা আসলে আইন আদালতের মধ্যে না। এই জায়গায় হলো প্রবলেম। এবং এই অসহিষ্ণুতা, মানে ইসলামপন্থীদের এই অসহিষ্ণুতা এটা চলে আসে তখনই যখন নিজেদেরকেই রাজনৈতিকভাবে একমাত্র যৌক্তিক দল হিসাবে প্রমাণ করতে চায়, এবং রাজনৈতিকভাবে নিজেদেরকে যৌক্তিক দল হিসাবে প্রমাণ করতে গিয়ে ইসলামকে যে ব্যবহার করে অস্ত্র হিসাবে। প্রবলেম এখানে অন্য কোনো ভাবে তাকে গায়েল করা, প্রতিপক্ষকে গায়েল করার মধ্যে প্রবলেম নাই, কারণ সেটা প্রমাণ করা যায়, সেটা আদালতের মধ্য দিয়ে অন্যান্য অনেক ভাবে সেটাকে প্রতিপক্ষ নিজেকে ডিফেন্ড করতে পারে। কিন্তু একমাত্র যে জায়গায় নিজেকে ডিফেন্ড করতে পারে না, অথবা হচ্ছে নিজেকে ডিফেন্ড করলেও কোনো লাভ হয় না, সেটা হচ্ছে যে ইসলামকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। এবং এটা ইসলামপন্থীর রাজনৈতিক দল সবগুলোই একে অপরকে, বাংলাদেশে যে 10টা রাজনৈতিক দল আছে সবগুলোই একে অপরকে করতে থাকে। তো ফলে ইসলামপন্থীদের এই অসহিষ্ণুতা, অপরকে গ্রহণ না করার চিন্তাটা, এটা আগে একটা প্রান্তিক চিন্তা ছিল, কিন্তু এখন সেটা মূলধারার চিন্তার মধ্যে চলে আসছে, এবং এটাই আমাদের জন্য একটা চিন্তার কারণ। এটাই আমার কথা। করণীয় ব্যাপারে তাহলে আপনার মানে কনক্রিট কথাটা কি? করণীয় ব্যাপারে কনক্রিট কথা হচ্ছে যে আমরা এটা আপনার সাথে অন্যদিন একটা আলোচনায় আমরা বলছিলাম যে একটা মসজিদে আমরা যেমন ভাবে একটা মসজিদ অন্য মসজিদকে রাজনৈতিক জায়গা থেকে দেখে না, প্রতিপক্ষের জায়গা থেকে দেখে না, বরং সমভাবে ইসলামী আল্লাহর ইবাদতের জায়গা থেকে দেখতেছে, তদ্রূপ ভাবে করণীয় জায়গা হচ্ছে ইসলামপন্থীরা দেশ গড়ার কাজে ইসলামে অবদান রাখার জন্য সবাই নিজেদেরকে সহযোগী মনে করে, প্রতিপক্ষ মনে না করে, রাজনৈতিক যৌক্তিকতাটা অন্য অ্যাঙ্গেল থেকে করে, দুর্নীতিবাজ অন্য জায়গা থেকে রাজনৈতিক যৌক্তিকতাগুলো যাচাই করা উচিত, কিন্তু রাজনৈতিক যৌক্তিকতার জন্য ইসলামকে ব্যবহার না করে ইসলামের জায়গা থেকে সবাইকে সহযোগী মনে করা। আচ্ছা, এটা আপনার পরামর্শ? জি জি জি। হ্যাঁ, আরো যারা পরামর্শ আমরা দিচ্ছি, আমি দিলাম, সবাই দিল, এখন এই পরামর্শগুলোর প্রথম কথা হচ্ছে আমরা নিজেরা মানছি কিনা, এবং আমাদের পরামর্শগুলো যারা ইনকামবেন্ট আছে তারা মানছেন কিনা, না মানলে আমাদের কি করার আছে, এই ধরনের অনেক বিষয় জড়িত। যাই হোক, আমরা আলোচনাটা শেষ করব। যারা আমাদের নির্ধারিত আলোচক ছিলেন সম্মানিত, একটা প্রশ্ন করেছেন একজন মীর মুনিম, প্রশ্নটা মাসুদুল আলম পড়ে শোনাবেন। ওই প্রশ্নের পুরো জবাব ওনারা দেন বা না দেন, যারা ডিসকাসেন্ট আছেন নাজমুল হাসান এবং খন্দকার রাকিব, ওনারা যদি একটু করে কথা বলেন কয়েক মিনিট করে, এরপরে আমাদের একজন ডিস্টিংগুইশড পার্টিসিপেন্ট আছেন শহীদুল হক। আমি চাচ্ছি যে উনি প্রশ্নটা তাহলে আমার কাছে পাঠিয়েছেন। শহীদুল হক, আপনি প্রোগ্রামটা শেষ করার বক্তব্যটা দিবেন। আমি আগে থেকে ভেবেছিলাম যে একজন ডিস্টিংগুইশড পার্টিসিপেন্টকে দিয়ে আলোচনাটা শেষ করাবো, সেই হিসেবে শহীদুল হকের আলোচনার মাধ্যমে শেষ হবে। তার আগে আমাদের ডিসকাশন দুজন বলবেন, আর ইতিমধ্যে যদি খুব সংক্ষেপে যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। জাহিদ বা মুনতাসির। স্যার একটা ছোট্ট একটা কথা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার মাধ্যমে র্যান্ড কর্পোরেশনের কাছে একটা আবেদন জানায় রাখলাম যে অনেকদিন ধরে কাজ করতেছি, র্যান্ডের পক্ষে কোনো টাকা পয়সা পাইলাম না। আচ্ছা, আপনার র্যান্ডকে জানাইতেন। আচ্ছা, আপনার মজা করে কথাটা আপনি মজা করে বলেছেন, আমি সেভাবেই নিলাম। যাই হোক, আরেকটা স্যার ছোট্ট আরেকটা অবজারভেশন, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড তো জিনিসগুলা অনেক কমপ্লেক্স, তো মানুষ কিন্তু থিওরিটিক্যাল ডিসকাশনের মাধ্যমে মানুষ কখনো একজন আরেকজনের সাথে সমঝোতা আসে না, আসে রিয়েলিটির মাধ্যমে, মারামারির মাধ্যমে,
কনফ্লিক্টের মাধ্যমে। সেটা কি আমাদের পক্ষে করা সম্ভব? হোয়াট উই ক্যান ডু অ্যাকচুয়ালি? না, আসলে আমি আসলে যেটা বলতে চাই যে আমাদের আলোচনাটা আসলে মোর অফ এ অবজার্ভিং পয়েন্ট অফ ভিউ, কিন্তু রিয়েলিটিতে আসলে কিন্তু মানুষ মারামারি করে, মানুষ আলোচনার নিড যখন তৈরি হয় তখন মানুষ আলোচনা করে সেটেলমেন্টে আসে। তো আমি এক লাইনে আমার কমেন্ট শেষ করি। আমি মনে করি এই যে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীরা যে বাইরে আসছে মূল চালিকা শক্তির, এর কারণে এই থিওরিটিক্যাল ডিসকাশন গুলার উদ্ভব হয় যখন আসলে রিয়েল লাইফে কেউ ড্রাইভিং সিটে বসে এবং যখন তারা ফিল করে যে এই জায়গাটাতে বসে থাকা খুব ডিফিকাল্ট এবং আপনাকে বিভিন্ন পার্টির সাথে কোলাবোরেট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, তখন আসলে রিয়েল কনসেনসাসটা তৈরি হয়। শেষ আমার কথা। এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। তো এটা ঠিকই আছে। তো প্রশ্নটা কি মীর মুনিমের প্রশ্নটা কি মাসুদ পেয়েছো? আমি তো পাইনি প্রশ্নটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে নাজমুল হাসান, যদি আপনি যদি আর কিছু অ্যাড করতে চান আর কি, জাস্ট 2-3 মিনিটের মধ্যে। করণীয় কোয়েশ্চনে আর কি ওই বিষয়টা আরেকটু অ্যাড্রেস করা জরুরি আমি মনে করছি। জি জি, প্রোভাইডার পয়েন্টটা খুবই ভালো অ্যাডিং হলো আর কি, এবং খন্দকার রাকিবকেও ধন্যবাদ শেয়ারিং। তো বিষয়টা করণীয় আছে অনেক কিছু আমি মনে করি। সেটা হচ্ছে ভুল অ্যাজাম্পশনের ভিত্তিতে কোনো ন্যারেটিভ মতাদর্শ যখন হাজির হয় এবং ওইটা যখন পপুলারাইজড করা হয়, তখন বুদ্ধিভিত্তিক কাজের সাথে সম্পর্কিত যারা, তাদের দায়িত্ব হচ্ছে কোনো সাইড না নিয়ে অবজেক্টিভ জায়গা থেকে এগুলোকে প্রশ্ন করা, এগুলোকে স্ক্রুটিনাইজ করা। আমরা তো কোনো একটা পক্ষের হয়ে যায়। দেখেন অসহিষ্ণুতা কোন জায়গায়, আমি আমার উদাহরণ দিয়ে বলছি। আমার ফেসবুক খুবই ফ্যামিলি ফ্রেন্ড, আমি এবি পার্টির একজনের একটা স্ট্যাটাস শেয়ার করলাম, সিম্পলি স্ট্যাটাস শেয়ার করলাম, উনি আমাকে করলেন, আমি একটা মিথ্যার অংশদারি মানে হয়ে গেছি। তা বললাম যে সত্য মিথ্যা কিভাবে আমি আপনাকে করব, আপনি এখনকার জামাত করেন, আর যিনি শেয়ার করলেন লিখলেন উনি সাবেক জামাত, আর আপনারা দুইজনই তো খাস বান্দা আল্লাহর, আপনাদের ক্লেমও করেন, কারণ ইউ আর চুজিং পিপল। জামাতের লিটারেচার গুলো এরকম। কিন্তু এখন আমি একজন গতকালকে ছিলেন তাকে অস্বীকার করতেছি না, বিশ্বাস করি, কারণ তাকে আমি গত 1 বছর 1 যুগ যাবৎ চিনি, এখন আপনাকেও চিনি, কারণ আমি তার লেখাটা শেয়ার করার মাধ্যমে তার পক্ষেও দাঁড়াচ্ছি না, বিপক্ষেও দাঁড়াচ্ছি না, তার লেখাটা শেয়ার করলাম মাত্র। এখন উনি আমার সাথে সম্পর্ক, উনি আমাকে ব্লক করে দিলেন, করে দিলেন। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, একদম মানে ফ্যামিলি ফ্রেন্ড। এই জায়গাগুলো যখন আমরা কিছু অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশন গুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অনেকগুলো ন্যারেটিভ, অনেকগুলো বিষয় মতাদর্শগত, এগুলোকে স্ক্রুটিনাইজ করা, এবং এই স্ক্রুটিনাইজটা করতে হবে কাউকে রিজেক্ট করার জন্য না, বরং ওন করে। আমি কালচারাল অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিবৃত্তিক কাজের অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বাংলাদেশে বিএনপিকে ওন করি, আমি আওয়ামী লীগকে ওন করি, জামাতকে ওন করি, এবি পার্টিকে, ইসলামী শাসনতন্ত্রকে, কওমিদেরকে ওন করি। ইন এ সেন্স তাদের পক্ষে সাফাই গাওয়া আমার কাজ না, ওন করি হচ্ছে দে আর পার্ট অফ বাংলাদেশ সোসাইটি, এবং তাদেরকে নিয়েই আমার সমাজে চলতে হবে, করতে হবে। এই ওনারশিপ নিয়ে দরদের সাথে মানে ক্রিটিক করা, পর্যালোচনা করা, এটা একটা প্রথম কাজ, যে তাদের আইডিয়াস গুলো কেন ডিসফাংশনাল, কেন মেয়াদ উত্তীর্ণ, এই বিষয়গুলো করা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি শেষ করি, সেটা হচ্ছে এই যখন আমরা আত্মপরিচয়ের দ্বন্দ্বে এই জিনিসগুলো করছি, আমরা বাঙালি, বাংলাদেশি, মুসলিম, এগুলো করতে করতে আমাদের স্টেট ইনস্টিটিউশন গুলোই দাঁড়ায়নি। আসলে আমাদের যখন স্টেট যদি ফাংশনাল হতো, তাহলে তো আমাদের এই আলাপগুলো অনেকগুলোই রিডান্ডেন্ট হয়ে যেত। কারণ এই স্টেট যখন ডিসফাংশনাল, ওই যে খন্দকার প্রশ্ন করলো না, যে কোন প্রেক্ষাপটে এই অসহিষ্ণুতা, এই উগ্রগুলো হাজির হচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে স্টেট এখন কাউকে নিরাপত্তা দিতে পারতেছে না, চাকরি দিতে পারতেছে না, চিকিৎসা দিতে পারতেছে না, ধরে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলতেছে। তাহলে স্টেট হচ্ছে সবচেয়ে উগ্রতার প্র্যাকটিস করতেছে। ইন রিয়ালিটি অ্যাকচুয়ালি আমাদের স্টেট অ্যাপারেটাস ইজ এট দ্য এন্ড সবচেয়ে উগ্রতার প্র্যাকটিস। আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 14 বছরের একটা ছেলে সিম্পল মন্তব্য, একটা স্ট্যাটাস দিলে তার অনুমতি, এখন প্রধানমন্ত্রী কিন্তু দেখছে না বিষয়টা। মোহাম্মদ নাসিমকে নিয়ে একটা কমেন্ট করলো, মোহাম্মদ নাসিম গন,
কিন্তু এই যে হাজার হাজার শত শত প্রধানমন্ত্রী হয়ে হাজির হয়ে যাচ্ছে, কারণ আই ফিল আই ওন অ্যাজ ইফ আমি দ্য প্রধানমন্ত্রী বা আমি মোহাম্মদ নাসিম হয়ে যাচ্ছি। কিন্তু তাহলে একটা ফেসিবাদী সিচুয়েশনে আমাদেরকে এমন ভাবে কন্ডিশন করে যেখানে আই ফিল যে ওকে আমি যদি গভর্নমেন্ট পার্টির লোক হই, আমি মনে হয় গভর্নমেন্ট, আমি মনে হয় স্টেট। সো আমি নিজেকে রাষ্ট্র ভাবা শুরু করি, আমি নিজেকে প্রধানমন্ত্রী ভাবা শুরু করি, এবং আই ফেল্ট যে কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কিছু বলে, আমার নেতার বিরুদ্ধে কিছু বলে, অ্যাজ ইফ আমাকেই যেন কেউ মানে আঘাত করছে, দেন আমরা রিয়েক্ট করি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিই। এরকম একটা কন্ডিশনের ভিতরে স্বাভাবিক মানুষও রিয়েকশনারি হবেই। এই কারণে আমি বলবো ইসলামপন্থী বলেন, সমাজপন্থী বলেন, এইটা নিজেরা দ্বন্দ্ব করতে করতে আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো দাঁড়ায় নাই। আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন, আমাদের গভর্নমেন্টের প্রক্রিয়া, ক্ষমতার হস্তান্তর কিভাবে হবে, আমাদের সাকসেশন প্রসিডিউর কিভাবে হবে, ক্ষমতা কোন বেসিসে ক্ষমতার চর্চা হবে, কোন বেসিসে ক্ষমতা থেকে আরেকজন যাবে, নতুন আসবে, এগুলোর বিষয়ে নিজেদের ভিতরে ডায়ালগ করা। আপনি দেখেন এগুলো নিয়ে যদি আমরা ডায়ালগ শুরু করি, ইসলামপন্থীর সাথে সমাজতন্ত্রীর পার্থক্য হবে 2% 1%-এর কম, 12 মানে এরকম খুবই লেস মানে ডিসএগ্রিমেন্ট হবে। দেখা যাবে যে 90% ক্ষেত্রেই একজন ইসলামপন্থী এবং সমাজতন্ত্রী মানে এগ্রি হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে মানে এগ্রিমেন্টের জায়গাগুলোকে নাউরাশ করা, ওইটাতে পানি দিতে হবে। ডিসএগ্রিমেন্ট নিয়ে কখনো আমরা ইউনিটি দাঁড় করাতে পারবো না। থ্যাংক ইউ খন্দকার রাকিব, আপনি যদি একটু অ্যাড করতেন। যে একজন কোশ্চেন করেছে সে জায়গা থেকে আমি আলাপ করব। না আপনি আপনার যেটা বলা সেটা বলেন। কোশ্চেনটা আমরা পেতে একটু দেরি হয়ে গেছে, ওটা আমরা এখন আর অ্যাড্রেস করতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি শেষ করব, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করব। যে ফ্যামিলির মধ্যে বউ শাশুড়ির মধ্যে সব সময় আপনার কতক্ষণ ঝগড়া থাকে, কতক্ষণ ভালো থাকে, সবকিছুই তো হয়, তাই না? সো আমরা তো আসলে একই রাষ্ট্রের নাগরিক। ইসলামপন্থী, বামপন্থী, আওয়ামী লীগ, বিএনপি, তাই না? দিন শেষে আমাদের নিজেদের মধ্যে কিভাবে আমরা সবাই মিলে আমরা বসবাস করব, ওই জায়গাগুলো, ওই বিষয়গুলো আমাদের আসলে নিজেদেরই খোঁজ করে নেওয়া উচিত আর কি। যে আমরা কিভাবে মানে অপরের বিষয়, আমার সবচেয়ে যে জায়গাটা আমি সবচেয়ে জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি অপরের বিষয় কিভাবে, আমি অপরকে কিভাবে সমাজে স্পেস দিতে চাই, আমি সেই জায়গা থেকে ব্যাখ্যা করতে চাই। আমি মনে করি সবাই যদি অপরের বিষয়ে কনসার্ন থাকে, কনসার্ন হওয়াটা কতটুক, সীমা কতটুক, সবকিছু মিলে অপরের মানবিক মর্যাদাটাকে কতটুক দেখি, সেই জায়গা থেকে যদি আমরা সবাই রিথিং করতে পারি আর কি, তো আমি সেই জায়গায় একটা প্রতিকারের জায়গা দেখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। শহীদুল হক, আপনি কি আছেন ভাই? জি আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনি আপনার বক্তব্য দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করবেন যেভাবে আমি বলেছিলাম। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, তো আমি বিদায় নিচ্ছি এই কথাটা দিয়ে যে আমরা যেমন কুফুরের ব্যাপারে বলতে পারি কিন্তু কাউকে কাফির বলতে পারি না বা বলা উচিত না, যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করা উচিত। আমরা নিফাকের বিরুদ্ধে বলতে পারি কিন্তু কাউকে মুনাফিক হিসেবে আইডেন্টিফাই করা এটা আমাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ কাজ, তেমনি আমরা উগ্রবাদিতার বিরুদ্ধে বলতে পারি কিন্তু কাউকে উগ্র বলা এটা আমাদের জন্য ততটাই ঝুঁকিপূর্ণ কাজ। আর অসহিষ্ণুতা, উগ্রবাদিতা এগুলো বাংলাদেশে তো শুরু করেছে শাহবাগের যে গণজাগরণ মঞ্চের কার্যক্রমের মাধ্যমে, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট ইসলামপন্থীদের মধ্যে পড়েছে। অর্থাৎ সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ যে একটা কথা বলা হয়, সেটার মতো ঘটনা ঘটেছে যে একটা চরমপন্থাকে মোকাবেলা করতে গিয়ে যে ইসলামপন্থীদের মধ্যে একটা চরমপন্থা বা চরমপন্থী ভাব চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, যেটা একটা ব্যাপক রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো সেইটাকে আমরা অ্যাড্রেস করতে চেয়েছিলাম এবং আমার মনে হচ্ছে, আমার দৃষ্টিতে আমাদের আলোচনাটা, আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। আর এই আলোচনাটার মধ্যে আমরা একটা বিষয় আনার চেষ্টা করেছি যে আমরা প্রতিকারের বিষয়টা আনার চেষ্টা করেছি। সবসময় সমস্যাটাকে যতটা আইডেন্টিফাই করা হয়, প্রতিকারের বিষয়টা ততটা ভাবে আসে না, তো সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এগুলো আরো স্পেসিফিক্যালি অ্যাড্রেস হওয়া উচিত। ইব্রাহিম হোসেন যদি কিছু বলতে চান খুব সংক্ষেপে বলেন, এরপরে শহীদুল হক ওনার পরিচয়টা দিয়ে বক্তব্যটা রাখবেন এবং এর মাধ্যমে আমাদের আলোচনাটা শেষ হবে।
আমি প্রতিকারের বিষয়ে একটা ব্যাপারে বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমি যে জায়গা থেকে বলছিলাম যে এটা ইসলামী শিক্ষার প্রসেসের মধ্যে প্রবলেম আছে, তো প্রতিকারের বিষয়টা আমার মতে ওই জায়গায় বেশি জোর দেওয়া দরকার যে বাংলাদেশের যারা ইসলামী বক্তা, ইসলামী চিন্তাবিদ আছেন, তারা যদি তাদের আলোচনা, বক্তব্য এবং লেখনীর ভিতরে এই চরমপন্থাকে রিজেক্ট করে একটি ইসলাম যে একটি মধ্যম পন্থার ধর্ম বা মতবাদ, সেই জিনিসটাকে এস্টাবলিশ করা। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যারা ইসলামী চিন্তাবিদ আছে তাদের এরকম একটা যদি ফোরাম করা যায়, গার্ডিয়ান ফোরাম, যারা বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে তারা একটা আলোচনা করে একটা রুলিং দিবে যেটা অন্যরা ফলো করবে। যদি সেরকম হয় তাহলে অনেকাংশেই এটা ইয়ে করা সম্ভব। বাংলাদেশে আসলে রুলিং দেওয়ার মতো কেউ যে না, এটা কোভিড-19 সিচুয়েশনের মধ্যে দেখা গেছে। সুতরাং এখানে আসলে অপিনিয়ন ফর্ম করে আমাদের মধ্যে একটা মানে একটা ইন্টিগ্রেশনের জন্য যত সম্ভব চেষ্টা করতে হবে আর কি। এবং শিক্ষার জায়গাটা যে কত গুরুত্বপূর্ণ তার একটা ছোট উদাহরণ হচ্ছে মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি একজন ইসলামী প্রচারক হিসেবে, উনি একজন ইসলামের শিক্ষক হিসেবে যে অ্যাপ্রোচে উনি গণমাধ্যমে কথা বলেছেন, তার লেখনীর মাধ্যমে যে অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচে কথা বলেছেন, আমরা কিন্তু অন্য যারা ইসলামী ওয়াজিন বা বক্তারা আছে তাদেরকে আমরা যেভাবে উত্তেজিত হয়ে বিরোধী মতবাদকে অ্যাটাক করার যে প্রবণতা দেখি, সেটা কিন্তু ওনার মধ্যে দেখি না। তো এরকম ইসলামিস্টদের ভিতর থেকেই এরকম অ্যাকোমোডেটিভ আইকনিক ফিগার আসতে হবে, যাতে সাধারণ মুসলমানরা কিন্তু তাদের দিকে তাকাবে এবং তাদের কথাটাকে ফাইনাল মনে করবে। হ্যাঁ ভাই, ঘৃণা চর্চাকে নিন্দনীয় হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শহীদুল হক প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। তো থ্যাংক ইউ আজকের এই আয়োজনটা করার জন্য। আসলে টপিকসটা যখন ছিল আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি মনে করলাম যে আচ্ছা আজকে আপনার পরিচয়টা যদি দিয়ে একটু শুরু করতেন। জি 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 তো আমি আলোচনাটা আসলে এনজয় করতে আসছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আমার নাম শহীদুল হক, আমি চুয়েটে পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে। এখন আয়ারল্যান্ডে থাকি, কাজ করি, ডেলে কাজ করি। এই হচ্ছে আমার পরিচয়। আর সিএসসি বিডি হিসাবে আমি হচ্ছে যে আপনাদের যেসব সেমিনার গুলো হয় বা আপনারা যেসব লেখালেখি করেন চেষ্টা করি ফলো করার আর কি, সব হয়তো পারি না। সিএসসিএস বাই সিএসসিএস। জি জি, থ্যাংক ইউ কারেকশনের জন্য। তো আমাকে বলতে পারেন আপনারা যারা আছেন বক্তা বা এখানে বিভিন্ন মতামত দিচ্ছেন, সেই তুলনায় ধরেন আমি অনেকটা রিডার টাইপের, পাঠক টাইপের। তো সেই হিসাবে আমার হয়তোবা মন্তব্যগুলো হয়তোবা পাঠক টাইপেরই হবে আর কি। তো যাই হোক, আমি যখন প্রথমে টপিকসটা দেখি তো আমার কাছে মনে হয়েছিল যে টপিকসের টাইটেলটা দেখে যে হয়তোবা আমরা 2007 or 8 আছি। মানে হচ্ছে যে আমাদের আলোচনার টপিকসটা হচ্ছে যে অনেকটা ধরনের জঙ্গিবাদ বা ধরুন উগ্রবাদ, হাউ টু ট্যাকল দ্যাট, ওই ধরনের একটা আলোচনা হবে। বাট আই থিঙ্ক প্রথমেই স্যার এটা ক্লারিফাই করেছেন, তো সেজন্য থ্যাংক ইউ। আমি পার্সোনালি ধরেন সেই আলোচনাটা ওয়ার অ্যান্ড টেরর বা ধরেন জঙ্গিবাদ, সেই আলোচনাটা এখন মানে বর্তমান কালে আমি ঠিক ততটা প্রাধান্য পাই না যতটা ব্যক্তিগতভাবে, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, এতটুকু প্রাধান্য দেই না যতটুকু হয়তো বা 10 বছর আগে দিতাম। এই ব্যাপারে আপনার অস্ট্রেলিয়ান একজন কমেডিয়ান খুব সম্ভবত খুব ভালো একটা হাসির খোরাক দিয়েছিলেন যে ওনাকে একজন বলেছিলেন আর কি যে আচ্ছা এই যে ওসামা বোমা ফেলাচ্ছে তোমার কি সরি হয়, মানে তুমি সরি ফিল করো কিনা, এই যে বোমা ফেলাচ্ছে ওসামা বিন লাদেন বিভিন্ন দেশে। তো সে হাসতে হাসতে বলতেছিল যে সে তো বোমা ফেলার সময় যে আমার কাছ থেকে পারমিশন নেয় না, তো আমার তো সরি বলার কিছু না। বাট এজ এ জেনারেল একজন নাগরিক হিসাবে বা একজন ধরেন কমিউনিটির মানুষ হিসাবে 162টি মানুষের আমার নিজস্ব একটা অপিনিয়ন আছে, তাই না? তো সেই হিসাবে আমার কাছে এটা মনে হয় না আর কি যে আমি খুব ততটা মানে প্রত্যেকটা ব্যক্তি আর কি ততটা প্রাধান্য পাওয়ার যোগ্য, কারণ বিষয়টা হচ্ছে অনেকটা পলিটিক্যাল বিষয় এবং সারা বিশ্বের পলিটিক্যাল একটা ইস্যু। তো বরং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এভরিডেতে বা প্রত্যেকদিন আমরা চলাফেরা যে জিনিসটা ফিল করি, যে মানুষের মধ্যে যে একটা ধরেন অহিংসতা আছে অথবা ধরেন একটা যে ইলিবারাল একটা সেন্টিমেন্ট আছে, এটা আসলে অনেকটা আমার কাছে বেশি ভয়ানক মনে হয় আর কি। আপনি বর্তমানে তো মানুষের আসলে এই যে ধরেন কেউ তো আর মারামারি করে না বা ধরেন লাঠালাঠি করে না, সবাই ফেসবুকেই দেখবেন। আপনি যদি ফলো করেন একজন ভালো মানের রিডার যদি হন, আপনি দেখবেন যে কি পরিমাণে ঘৃণার চর্চা মোটামুটি সবার মধ্যে, মানে পলিটিক্যাল ডান বাম সবার মধ্যে হচ্ছে। মানে এটা অনেকটা আমার কাছে ব্যক্তিগতভাবে হতাশাজনক লাগে।
তো সেই হিসাবে আসলে এই আলোচনা আমি আসছিলাম দুইটা প্রশ্ন করতে মূলত মেবি। তো আমি জানতাম না এটা এন্ডিং আলোচনা হবে আর কি। তো যাই হোক, তো নাজমুল হাসান ভাই একটা সুন্দর আলোচনা করেছেন যে ঐতিহাসিকভাবে মানে উগ্রবাদ বিষয়টাকে কিভাবে আমরা পলিটিক্স এর ভিতরে জায়গা করে দিয়েছে এবং বাস্তবতার কারণেই আমরা সেটাকে কিভাবে আবার নরমালাইজ করে যতটুকু পারা যায় লিবারেল আইডিয়া গুলাকে আমরা লালন করার চেষ্টা করেছি এবং একটা ওয়ে ফরওয়ার্ড বলেছেন, এটা খুব সুন্দর। ওনার আলোচনার জন্য আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা হচ্ছে যে ইদানিং কিছু জিনিস আপনি হয়তো লক্ষ্য করবেন এবং রাকিব ভাই আলোচনা করেছেন যে ধরেন কোন একজন বুদ্ধিজীবী মারা গেল, উনি তো সেকুলার মানুষ, আমার কিছু যায় আসে না। এখন ওনার সারা জীবনের কি অবদান আছে, মোটামুটি ইসলামিক পরিসরে যারাই আছেন, মারা যাওয়ার পর থেকে আপনি যদি 24 আওয়ার্স ফলো করেন দেখবেন যে মানে গোটা আলোচনার বিষয় হচ্ছে উনি কি খারাপ কাজ করেছে, মোটামুটি আল্লাহর কাছে আমরা একটা নালিশ দিয়ে দিছি। আপনি যদি ফেসবুকের সেন্টিমেন্ট অ্যানালাইসিস দেখেন, সবাই মোটামুটি মানে ওনার ভালো মন্দ আমলনামা যা আছে সবকিছু মোটামুটি মানে খড়কুটি করে শেষ করা যাচ্ছে, মনে হচ্ছে ওনার বিচার এখানেই হয়ে যাচ্ছে। সবাই জানে আলটিমেটলি সত্য সমাগত মিশ্র অপসৃত মিথ্যা, তো সেই হিসাবে সবাই জানে যে ওনার আলটিমেট ফেট কি হতে যাচ্ছে। তো সেই প্রসঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটাই অ্যালার্মিং, মানে অনেকটা ধরেন যে সেকুলার একজন মানুষ সেই অর্থে না, আপনি আজকে থেকে 10 দিন পরে যদি ধরেন যে যেই পলিটিক্যাল ঘটনারই হোক না কেন, আপনি যদি এই ধারাটা যদি চালু রাখেন যে মানে মানুষের মধ্যে যে একটা অহিষ্ণু একটা যে বা ইলিবেরাল একটা যে ফোর্স আছে, এটা যদি লালন করতে থাকি আমরা, এবং এটা যদি বিশেষ করে যারা বুদ্ধিজীবী আছেন বা আজকে যারা তরুণ আপনারা আছেন যেমন নাজমুল ভাই বা রাকিব ভাই আছেন, আপনারা যদি সেটাকে যদি আমরা সাপোর্ট দিয়ে যাই, এটা অনেকটা আমি পার্সোনালি নেগেটিভ দেখি আর কি। কারণ হচ্ছে যে বিষয়টা শুধুমাত্র যে এখনকার ঘৃণা হবে তা না, ভবিষ্যতের জন্য সমাজের জন্য খারাপ হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর দ্বিতীয় আর একটা বিষয় যেটা করবো সেটা হচ্ছে যে রাকিব ভাইয়ের আলোচনা থেকে, তো উনি অনেকটা ওয়ার অন টেরর থেকে শুরু করে একেবারে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে পর্যন্ত কিভাবে ঘৃণা ছড়াচ্ছে উনি মোটামুটি এটা আলোচনা করেছেন, খুবই সুন্দর আলোচনা। তো একটা জিনিস আমার কাছে নোটেবল মনে হয়েছে, যেমন আপনারা এখানে 3 জন বক্তা ছিলেন, একটা জায়গায় মোটামুটি আপনারা ঐক্যমত্যে এসেছেন, যেটা হচ্ছে যে শাহবাগের যে আন্দোলন হয়েছে সেটার কারণে বাংলাদেশে ঘৃণার চর্চা হয়েছে। বা ধরেন আমি গত 7 বা 8 বছরে মানে মোর দেন 1% আমি ধরেন ইসলামপন্থীদের মধ্যে পাই নাই যারা মোটামুটি ধরেন ইন ফেভার অফ শাহবাগে তারা আছে। মোটামুটি সবাই ঐক্যমত্য যে কিভাবে তারা ঘৃণার চর্চা ছড়িয়েছেন, কিভাবে তারা কি করেছেন, মানে অনেক এক্সাম্পল আপনি দিতে পারবেন। তো আমার মনে হয় না যে মুসলমানরা মানে বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তারা ধরেন কারবালা বা ধরেন ইসলামের আর্লি যেসব বিভাজন গুলো আছে এগুলোর কোনোটার বিষয় এতটা ঐক্যমত্য আছেন যতটা ধরেন শাহবাগের মধ্যে আছেন আর কি। তো আমার মনে হয় মানে ইসলামপন্থীদের মধ্যে ওই ঐক্যটা ভবিষ্যতে এটা একটা নেগেটিভ ভাবে হয় কিনা সেই হিসাবে, কারণ হচ্ছে যে ইসলামপন্থীরা তো আর সমাজ না, সমাজে যারা আছে সবাই বাকিরা সবাই মিলে, তো এটাকে মানে রিনেগোশিয়েট করার কোনো ব্যাপার আছে কিনা, যে আসলে বিষয়টা হয় আমরা শাহবাগ থেকেই কেন রেফারেন্সটা আসবো, শাহবাগের আগেই তো ধরেন বাংলাদেশে বা ওয়ার্ল্ডের সব জায়গাতেই সেকুলার বা ধর্মীয় রাজনৈতিক দলগুলা বা মতামত যেগুলা ছিল এগুলোর মধ্যে একটা মতের অমিল ছিল, সবসময় ছিল, সংগ্রাম ছিল, তাদের মধ্যে মারামারি কাটাকাটি যা আছে সবই ছিল। বাট এখন যে একটা আছে যে আপনার অলওয়েজ প্রত্যেকটা কথার মধ্যে ধরেন আমরা শাহবাগকে সামনে আনছি, এনে সেইখান থেকে রেফারেল দেওয়া হয়, তারপর আমরা শুরু করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সে তো শাহবাগই ছিল মোটামুটি, এখন তার বিরুদ্ধে যেটাই আসবে আমি সেইভাবে দাঁড়াবো। তো ওই রেফারেন্সটা ভবিষ্যতে আমাদের সমাজের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, মেবি সেই বিষয়টাই যদি রাকিব ভাইরা পরবর্তীতে কোনো আলোচনা বা কোথাও যদি আনেন সেটা আমার মনে হয় ভালো হবে আর কি। তো আমি জানি না আমার কথাগুলো মানে আপনাদের কাছে মানে পছন্দনীয় বা অপছন্দনীয় মনে হচ্ছে কিনা, জাস্ট আমার ব্যক্তিগত মতামত তাই জানালাম আর কি। আর আমি হয়তো বা এন্ডিং না করে আমি বরং স্যারকে বলবো আপনি যদি ফর্মালি এন্ডিং করেন সেটাই ভালো হবে। শুনতে পাচ্ছেন? কন্টিনিউ করছেন না শেষ করব আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আলোচনা বেশ ভালো হয়েছে, আর যেখানে শহীদুল হক শেষ করেছেন সেখান থেকে আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো প্রসঙ্গে আবার আলোচনাটা করতে পারি যে বাংলাদেশের শাহবাগ কেন হলো সেটা নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।
টপিক, এটা একটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।